আপনারা যারা বর্তমান সময়ের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আপনারা সকলেই জানেন বর্তমান সময়ের যে পরিমাণ সার্কুলার দেয়া হচ্ছে এবং যে পরিমাণ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রতি শুক্র এবং শনিবারে, আপনি যদি এই চাকরির পরীক্ষার ভিড়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারেন বা একটি চাকরি ছিনিয়ে নিতে না পারেন, সেটা আপনার জন্য অবশ্যই দুঃখজনক। এ কারণে আপনাদের সুবিধা বা আপনাদের কথা বিবেচনা করে আমার এই লেকচারে টোটাল 48টি গণিত আমি সন্নিবেশিত করছি আমার এই লেকচারে। এই 48টি এমসিকিউ বা এই 48টি গণিতের মধ্যে বেশ কিছু বেসিকও থাকবে। আপনারা প্রত্যেকটা ম্যাথ যদি খুব ভালো করে দেখেন এবং মনোযোগ দিয়ে দেখেন এবং যদি মনে রাখার চেষ্টা করেন, আমি মনে করি যে চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে বর্তমান সময়ে, প্রত্যেকটা চাকরিতে যদি 20টা ম্যাথ থাকে, অ্যাটলিস্ট আপনি 18টা ম্যাথ এই লেকচার থেকে কমন পাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। এবং এখানে এমনও হতে পারে যে 20টা ম্যাথসও আপনি এখানে পেতে পারেন, কারণ এখানে ম্যাথসের একদম প্রত্যেকটা অধ্যায় থেকে একটা দুটা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে বিভিন্ন পরীক্ষায় এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় আসছে, এই পরীক্ষার প্রশ্নগুলো নিয়েই মূলত আমার এই লেকচার। তাহলে চলুন আমরা এই ভিডিওটি দেখার চেষ্টা করি। একটি ঘড়ির দোকানি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? প্রশ্ন হচ্ছে এটা। দেখুন এখানে অপশনগুলো দেওয়া আছে। প্রাণী সম্পদ অধিদপ্তর 2020 সালের পরীক্ষায় এসেছিল প্রশ্নটি। 625 টাকায় বিক্রি যদি করার পরে তার 10% ক্ষতি হলো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে কিন্তু এই যে 625 টাকা বিক্রয় করা হয়েছে, বিক্রয় করার পরে 10% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকার একটা প্রোডাক্ট যদি আপনি 10% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 90 টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই যে 100, ধরুন 100 টাকার একটা প্রোডাক্ট 10% ক্ষতিতে আপনি বিক্রি করবেন, 10% ক্ষতিতে যদি বিক্রি করেন, তাহলে 100 টাকার প্রোডাক্ট থেকে 10 টাকা বাদ দিতে হবে, তাহলে কত টাকা হয়? 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা এবং ওনার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। 100 টাকা থেকে 10% ক্ষতিতে বিক্রয় করে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। ওই কথাটাই আমরা লিখব, বিক্রয় মূল্য এই 90 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? এই 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ হচ্ছে 90। এবং বিক্রয় মূল্য কত? 625 টাকা হলে বলছে ক্রয় মূল্য কত? এখানে দেখুন আমাদের ডান সাইডে কিন্তু ক্রয় মূল্য আমরা রেখেছি। বিক্রয় মূল্য 625, 25 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 625 ভাগ হচ্ছে 90। জাস্ট এটা ক্যালকুলেশন করে দেবেন। দেখুন এই অঙ্কটা যখন আপনি পারবেন তখন কিন্তু আপনার এই কথাগুলো লেখার দরকার নেই। জাস্ট এখানে করবেন কি, সরাসরি এখানে 100 ইন্টু 625 ভাগ হচ্ছে 90। এখন দেখুন এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, এখানে কত থাকে? 10 থেকে 625 থেকে নিচে 9 থাকে। 9 দ্বারা 625 ভাগ করবেন, ভাগ করার পর যেটা হবে এটাকে 10 দ্বারা গুণ করা খুবই ইজি। এখন আমাদের কাজ হচ্ছে এই 9 দ্বারা এই 625 কে ভাগ করা। তখন আমি 625 কে ভাগ করব, ফার্স্টলি 62 কে দিব, 6 নং 54, এখানে বিয়োগ করলে 8 আসে, এখানে 5 কেটে নেব 85, এখানে যদি আমি 9 দিই, 9 9 81, এখানে কত থাকে? 4 থাকে। ওকে, এখন কিন্তু 9 দ্বারা এই 4 কে যায় না, এখানে একটা দশমিক, এখানে একটা শূন্য দেব, 40। তাহলে আবার 4 নং 36, তাহলে বিয়োগ করলে আবার 4 থাকবে, এই দশমিকের জন্য আবার এখানে একটা শূন্য নিব, 40। তাহলে আবার 4 নং 36, এভাবে চলতেই থাকবে। তার মানে অ্যান্সার হচ্ছে এটা। বাট এটার সঙ্গে কত গুণ আছে? এই 10 গুণ আছে। যদি আপনি এটাকে 10 দ্বারা গুণ করেন, তাহলে এই যে দশমিকটা, এই দশমিকটা শুধু এক ঘর ডানে যাবে। তার মানে 6 9 4.44 এই ধরনের একটা অ্যান্সার চলে আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 6 9 4.44। মিস্টার গ হচ্ছে এখানকার অ্যান্সার। দেখুন এই ম্যাথসটা আপনি যতটা সহজ তার চেয়ে আপনার কিন্তু বেশি টাইম কিল করবে এই ভাগফলটা, ভাগ করার যে সিস্টেমটা এটা। যদি আপনি শর্টকাট ভাগগুলো জানেন, আমার এই চ্যানেলে বেশ কিছু শর্টকাট ভাগের নিয়ম আছে, এগুলো আপনি দেখতে পারেন।
1 মাইল সমান কত গজ? দেখুন, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের একটা মুখস্থ বিদ্যার প্রশ্ন। আমি আগে বলেছিলাম ম্যাথমেটিক্সের কিছু কিছু মুখস্থ বিদ্যার কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন? ক্লাস 8-এর বইয়ে 3 অধ্যায়ে উদাহরণের যে পেজগুলো রয়েছে, এই পেজগুলো আপনারা দেখলে এখানে বেশ কিছু মুখস্থ পার্টের বিষয় রয়েছে। এই পার্টগুলো দেখলে মূলত আপনারা এখান থেকে যে কোশ্চেনগুলো আসুক আপনারা পাবেন। অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেন ওই পার্ট থেকে কমন আসে, অর্থাৎ ওই অধ্যায়টা থেকে কমন আসে। আমি অধ্যায়টার নাম আরেকবার বলেছি, পরিমাপ নামের একটা অধ্যায় রয়েছে, 3 অধ্যায়। এই অধ্যায়ের উদাহরণের যে মুখস্থ পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো জাস্ট আপনারা দেখবেন। 1 মাইল সমান কত গজ? তো আমরা তো এটা জানি যে আসলে 1 মাইল সমান এই 1760 গজ। এরকম আপনার 1 মাইল কে মিটারকে সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার, মাইলকে গজ, গজকে মাইলে কনভার্ট করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? দেখুন, এই ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ। এই ম্যাথটা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। প্রথমত আপনি এভাবে করতে পারেন, এই 3 দ্বারা এখানে কিসের কার বয়স? এটা হচ্ছে পুত্রের বয়স। পুত্রের বয়সকে আপনি পুত্রের বয়সের অনুপাত কত? 3 আছে, 3 দ্বারা আপনি 18কে ভাগ করবেন, কত আসে? 6 আসে। কারণ এই 6 দ্বারা আপনি 10কে গুণন করবেন, গুণন করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে 6 10 60, এটা হচ্ছে অ্যান্সার। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে এই যে অনুপাত 10 কত, এখানে 3 ইজ ইকুয়ালস টু হবে, বলছে পিতার বয়স কত। তো পিতার বয়সের অনুপাত এটা, পুত্রের বয়সের অনুপাত এটা। তো পিতার বয়সের অনুপাত যদি আমি এখানে x ধরি, পিতার বয়সটা যদি আমি x ধরি, পুত্রের বয়স তো 18 দেয়াই আছে। এইখান থেকেও কিন্তু আমরা একটা ক্যালকুলেশন বের করতে পারি। অনুপাতগুলো চেঞ্জ করে দিই, ভাগ আকারে দিয়ে দিচ্ছি, কারণ অনুপাতের অপর নামই আসলে ভাগ। তাহলে x বাই এখানে হচ্ছে 18। এখন যদি আপনি x এর ভ্যালু বের করেন, তাহলে x আমি এখানে রাখলাম, 10 এর সঙ্গে 18 গুণ হয়ে যাবে, 10 × 18 বাই হচ্ছে এই 3। ওকে, এখন এই 3 দ্বারা যদি 18 ভাগ করেন সেক্ষেত্রে 6 দ্বারা এই 10কে গুণ করলে 6 10 60। আপনি যেভাবেই করেন না কেন, বিভিন্ন ভাবেই আপনি অঙ্কটা করতে পারেন। এখানে অ্যান্সার হবে এই যে মিস্টার খ, 60 বছর। দেখুন, এই পিতা পুত্রের অঙ্ক সম্পর্কিত যে টপিকসগুলো রয়েছে, এই টপিকসগুলো যদি আপনি ভালো করে রিডিংও করেন, বিভিন্ন বইয়ের বাজারে বিভিন্ন যে বইগুলো রয়েছে, এগুলো কাভার করতে পারলে মূলত এই ধরনের যে ম্যাথসের যে সমস্যাগুলো, এগুলো আপনি ইজিলি সলিউশন করতে পারবেন। এবং আমার এই চ্যানেলেও কিন্তু পিতা পুত্র সম্পর্কিত বেশ কিছু একই নিয়মের ম্যাথ আলোচনা করা আছে, ডিফারেন্ট ক্যাটাগরি, ভিন্ন ভিন্ন লেকচার রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করতে হবে আপনাকে। এখানে দেয়া আছে x - 2y = 3, এটা দেয়া আছে। তাহলে মান বের করতে হবে x³ - 8y³ - 18xy, এইটার ভ্যালু বের করতে হবে আমাদের। তো আমরা এটাকে করতে পারি যে 8y³ আছে, এইটাকে আমরা লিখতে পারি 2y, তার উপরে কিউব দিলে তাতে পাপও নাই পূর্ণও নাই, এটা ইজিলি করা যায়। তার মানে আমরা এখানে লিখতে পারি x³ - 2y³ - 18xy। এইটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই, এটা যা আছে সে অবস্থায় থাকবে। a³ - b³ এর ফর্মুলা a - b³ প্লাস 3ab, a হচ্ছে x, b হচ্ছে 2y, 3ab ইনটু a - b, x - 2y। ওকে, তাহলে এর ভ্যালুটা কত আমাদের? এর ভ্যালুটা এখানে দেয়া আছে 3। তাহলে 3 এর উপরে কিউব পজিটিভ, 3 × 6xy, এবং এইখানে 3 আছে, আর এখানে -18 -18xy লিখলাম এখানে। তাহলে এখানে -18xy। এখানে দেখুন এই 318 পজিটিভ 18xy -18xy, এটা ক্যান্সেল। তার মানে এখানে 3 এর উপরে 3 মানে 27। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার ঘ। আপনারা করবেন কি, মান নির্ণয়ের অঙ্ক করে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। পরীক্ষার হলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টিপস, সেটা হচ্ছে এখানকার যে ফর্মুলাগুলো রয়েছে, এই ফর্মুলাগুলো খুব মনোযোগ দিয়ে আপনি
দেখে যাবেন। যদি আপনি জাস্ট ফর্মুলাগুলো দেখে যান পরীক্ষার হলে কিন্তু ইজিলি এ ধরনের যে কোনোভাবে ম্যাথ আসলে আপনি ফর্মুলা ইউজ করলে ম্যাথটা করতে পারবেন। a প্লাস বি ইকুয়ালস টু 4 এবং a b ইকুয়ালস টু 2 হলে a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয় করুন। দেখুন পূর্বের যে ম্যাথটি দেখেছি সেটা কিন্তু মান নির্ণয় করুন। তার মানে এই প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা পরীক্ষা দেবেন মান নির্ণয়ের অঙ্কগুলো খুব ভালো করে আপনাদের দেখতে হবে। এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে a মাইনাস b ইকুয়ালস টু a প্লাস b ইকুয়ালস টু 4 ab ইকুয়ালস টু 2 হলে মান নির্ণয় করতে হবে আমাদের a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমি বলছিলাম পূর্বের ভিডিওটিতে যে আপনি জাস্ট হচ্ছে ফর্মুলাগুলো খুব ভালো করে দেখে যাবেন এখানকার পরীক্ষার জন্য। a প্লাস b এর মানটা কত 4 4 এর উপর স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান হচ্ছে আমাদের 2। তার মানে হচ্ছে এখানে 4 4 4 16 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু হচ্ছে এখানে হচ্ছে 8। দেখুন আপনাকে কিন্তু বের করতে হবে এই যে a মাইনাস b হোল স্কয়ারের মান স্কয়ার সহকারে। যদি আপনাকে বলতো a মাইনাস b এর মান কত তাহলে কিন্তু এখানে আবার রুট হয়ে যেত, এই স্কয়ারটা এখানে রুট হয়ে যেত। এখানে কিন্তু এটা খুব লক্ষণীয় বিষয়। হ্যাঁ, তাহলে এখানকার অ্যানসার হবে 8 মিস্টার ক। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং উক্ত জমির পরিসীমা 40 মিটার হলে জমিটির দৈর্ঘ্য কত? আমি যদি একটি চিত্রে আসি, এই ধরনের একটা আয়তাকার জমি আছে, এর দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। যদি আমি প্রস্থটা x ধরি তাহলে দৈর্ঘ্যটা কত হবে? অবশ্যই 3x হবে, যেহেতু প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। এখন বলছে উক্ত জমির পরিসীমা 40 মিটার দেয়া আছে। পরিসীমা মানে কি? এই সবগুলো বাহুর যোগফল হচ্ছে আমাদের পরিসীমা। যদি আমরা সবগুলো বাহু যোগ করি অর্থাৎ পরিসীমার যে ফর্মুলাটা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 3x প্লাস প্রস্থ কত আছে x ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা এখানে প্রস্থে কত দেওয়া আছে 40 মিটার, এখানে 40 লিখলাম। ওকে, এখন আমাদের এখান থেকে কাজ হচ্ছে x এর মানটা বের করা। এখানে 3x আর 4x, এখানে এই 40 কে যদি আমি এই 2 দ্বারা ভাগ করি, এই 2 এখানে গুণ অবস্থা আছে, এখানে গিয়ে ভাগ হয়েছে। 2 দ্বারা 40 কাটলে এখানে 20 আসে এবং x এর মান হবে 20 ভাগ 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। তার মানে আমাদের এই x এর ভ্যালু হচ্ছে 5 এবং এই দৈর্ঘ্য হচ্ছে 3 5 15। মানে অ্যানসার হচ্ছে মিস্টার 15। এখানে বলছে জমিটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের 15 মিটার। a টু দ্য পাওয়ার 7 b স্কয়ার c a b কিউব c স্কয়ার এবং a টু দ্য পাওয়ার 7 b টু দ্য পাওয়ার 4 c কিউবের লসাগু কত? ফার্স্ট হলো আপনাকে বুঝতে হবে যে আসলে লসাগু বা এলসিএম বলতে আসলে কি বোঝায়। দেখুন এই যে লসাগুর পূর্ণরূপ কি, এলসিএম এর পূর্ণরূপ কি, এগুলো কিভাবে কাজ করে এই বিষয়টা আপনাকে জানতে হবে। যদি আপনি এখানে হয়তো বা খুব ইজি একটা কোশ্চেন আসছে, পরীক্ষার হলে এর চেয়েও ডিপ কোশ্চেন আসতে পারে, বা লসাগুর পূর্ণরূপ কি, গসাগুর পূর্ণরূপ কি, এই বিষয়গুলো আসতে পারে, বা বলা হলো এলসিএম এর পূর্ণরূপ কি, এইচসিএফ এর পূর্ণরূপ কি, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এখন দেখুন এখানে লসাগুর কথা বলা হচ্ছে। লসাগু বলতে আমরা আসলে কি বুঝি, আমি যদি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ধরুন আমি এখানে 2 লিখছি, এখানে 4 লিখছি, এখানে 8 লিখছি। এই তিনটার আমি লসাগু বের করব বা এলসিএম বের করব আর কি। লসাগু যদি আমি বের করি তাহলে এই তিনটার লসাগু এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটাকে এই তিনটা দ্বারাই ভাগ যাবে এবং সবচেয়ে ছোট সংখ্যা। যেমন আমি যদি বলি 2 4 8 দ্বারা কিন্তু আমরা ইজিলি 24 কে ভাগ দিতে পারি। আবার আমি যদি বলি এখানে 40 কেও ভাগ যায়, তাহলে অনুরূপ ভাবে এই 8 কেও কিন্তু এই তিনটে দ্বারা ভাগ যায়। এগুলোর মধ্যে এই তিনটা দ্বারাই ভাগ যাবে এমন লয়েস্ট সংখ্যাটাই হচ্ছে এলসিএম বা লসাগু। তাহলে এই তিনটের মধ্যে ছোট কোনটা? 8। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছেন, কারণ 24 বা 40 কিন্তু লসাগু হবে না। আমি জাস্ট হচ্ছে ম্যানুয়াল যে ক্যালকুলেশনটা আছে, স্বাভাবিকভাবে যে ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনের বাইরে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা এইখানে আসি, তিনটা পদ রয়েছে এখানে, এইটা একটা পদ, এখানে একটা পদ রয়েছে, এখানে একটা পদ রয়েছে, তিনটারই লসাগু বের করতে হবে। এখানে দেখুন প্রথম পদে a কত আছে? a টু দ্য পাওয়ার 7 আছে। প্রথম পদে a টু দ্য পাওয়ার 7 আছে, দ্বিতীয় পদে শুধু অনলি a আছে এবং তৃতীয় পদে a টু দ্য পাওয়ার 7 আছে। এখন লসাগু আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই তিনটা দ্বারাই ভাগ যাবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। তাহলে
এই তিনটা দ্বারাই ভাগ যাবে সবচেয়ে ছোট সংখ্যা শুধু a টু দি পাওয়ার 7। তার মানে এই তিনটা লসাগু হচ্ছে a টু দি পাওয়ার 7। কেননা আপনি এটা দ্বারা কিন্তু এটাকে ভাগ করতেই পারেন, এইটা দ্বারা একেও ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, এটা দ্বারা একেও ভাগ করতে পারেন, এই কারণে a টু দি পাওয়ার 7। এখন আপনি দেখুন b এর ক্ষেত্রে একটা হচ্ছে b স্কয়ার, আর একটা হচ্ছে b কিউব, এবং আরেকটা হচ্ছে b টু দি পাওয়ার 4। তাহলে এই তিনটা দ্বারাই কোন সংখ্যাকে ভাগ যাবে? b টু দি পাওয়ার 4 এখানকার লসাগু হবে, কারণ এই b স্কয়ার দ্বারা এটাকে ভাগ যাবে, কিউব দ্বারা এটাকে ভাগ যাবে, b টু দি পাওয়ার 4 দ্বারা এটাকে ভাগ যাবে। এরপরে c এর ক্ষেত্রে আসি, একটা আছে c, একটা c স্কয়ার এবং c কিউব। তাহলে একই ঘটনা এখানে সর্বোচ্চ ঘাত যেটা c কিউব, এটা হচ্ছে আমাদের এলসিএম। তার মানে লসাগু আমরা কি পাইলাম? a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 7 b4 এবং c কিউব। এইটা হচ্ছে আমাদের অ্যানসার, অর্থাৎ মিস্টার ঘ হচ্ছে এখানকার অ্যানসার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 120 ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত সেটা আপনাকে বের করতে হবে। এখানে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি। তো এই ম্যাথটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ দিচ্ছি, এই দুই বাহু হচ্ছে সমান, যেহেতু এই দুই বাহু সমান, থিওরি মতে হচ্ছে এই দুই বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ অবশ্যই সমান হবে। এখানে যেহেতু বলেছে একটি কোণ 120 ডিগ্রি, এটা যদি 120 হয়, এইটা যদি 120 হয়, কোনোভাবেই কিন্তু 120 হওয়ার চান্স নাই, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমাদের বুঝতে হবে যে আসলে এই 120 ডিগ্রি এই দুইটার একটাও হবে না। তাহলে 120 ডিগ্রি হবে কত? এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বাকি থাকে কত? তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 120 তো অলরেডি আমাদের আছে, তাহলে এই দুইটা কোণ কত পাবে? তাহলে 60 ডিগ্রি পাবে। যেহেতু দুইটা কোণ 60 ডিগ্রি পাবে এবং সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে এই 60 ডিগ্রি দুই কোণের মধ্যে যাবে, একটা 30 হবে আর একটা 30 হবে। ওকে, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার খ 30 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? লম্ব, বাহু, বহিস্থ কোণ, উলম্ব। দেখুন, যে কোনো একটা ত্রিভুজ আমি নিচ্ছি, এটা হচ্ছে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করা হলো। আমি এই যে বাহুটা আছে, এই বাহুটাকে বর্ধিত করলাম। বর্ধিত করার পরে কি উৎপন্ন হচ্ছে? এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটা হচ্ছে ত্রিভুজের বাহিরের কোণ, সুতরাং এটাকে বলা হয় বহিস্থ কোণ। তার মানে অ্যান্সার হবে এই মিস্টার গ। বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বৃত্তের কি বলা হয়? ধরুন এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের যে কোনো বিন্দু সংযোগ রেখাংশ, ধরুন আমি এই দুইটা বিন্দু আমি সংযোগ করে দিলাম, এই পয়েন্টে এই পয়েন্টে সংযোগ করে দিলাম, তাহলে এটাকে কি বলা হবে? জ্যা বলা হবে। আবার এইটাকে যদি আমি সংযোগ করে দিই, তাহলে এটাকে কি বলা হবে? জ্যা বলা হবে। যদি আমি এটাকে সংযোগ করে দিই, এইটাকে বলা হবে ব্যাস, বাট এটা কিন্তু বৃহত্তম জ্যাও বলা হয়, বৃহত্তম জ্যা বলা হয়। তার মানে এই রেখাটার আমরা ব্যাস এবং জ্যা দুইটা নামই বলতে পারি। এখানে আপনি যদি দুইটা বিন্দু সংযোগ করেন, এদিকেও সংযোগ করেন, এদিকেও সংযোগ করেন, সবগুলো আপনি জ্যাই পাবেন। শুধু এখানে এসে নামটা ভিন্ন হচ্ছে ব্যাস, বাট এটা কিন্তু বৃহত্তর জ্যাও বলা যায়। তার মানে এখানকার অপশন যেগুলো রয়েছে জ্যা, ব্যাস, পরিধি, ব্যাসার্ধ, তার মানে কমন অপশন হচ্ছে আমাদের মিস্টার জ্যা, অর্থাৎ হচ্ছে মিস্টার ক হচ্ছে এখানকার অ্যান্সার। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য থাকলে নিচের কোণটি আঁকা সম্ভব এই চারটা অপশনের মধ্যে। দেখুন, ট্রাপিজিয়ামের যে বৈশিষ্ট্য, এতে কিন্তু কোনোভাবেই একটা বাহু দেয়া থাকলে আঁকা পসিবল না। আয়তের ক্ষেত্রেও কিন্তু দুইটা সন্নিহিত বাহু কি অসমান, সুতরাং এখানে কিন্তু একটা বাহু দেয়া থাকলে কোনোভাবে পসিবল না। সামান্তরিকের ক্ষেত্রে একই ঘটনা। তার মানে শুধু বর্গের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটা বাহু থাকে, কারণ আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং সবগুলো বাহুই সমান। আমরা যদি একটা 90 ডিগ্রি আট করি এবং এই যে কোনো একটা বাহু নেই, এদিকে ওই পরিমাণ কেটে নেই, আবার এদিকে ওই পরিমাণ কেটে নেই, একইভাবে এখান থেকে দুইটা বৃত্তচাপ যদি আট করে নিই, তাহলে আমরা একটা মাত্র বর্গ আট করতে পারবো। তার মানে শুধু একটা তথ্য দেয়া থাকলে, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে আমরা এই বর্গটাই আট করতে পারি। এই ছিল আমাদের আজকের
2020 সালের প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি সালের কোশ্চেন। এখানে আমি যে প্রশ্নটি উঠিয়েছি, এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর 2020 সালে এসেছিল প্রশ্নটি। এখানে বলা হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 5 বছরের মুনাফা কত। দেখুন, এটা একদম এক বেসিক সেন্সের একটা ক্যালকুলেশন। যদি এ ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা নর্মালি বের করতে পারি, এছাড়া আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি। দেখুন এখানে কি কি দেয়া আছে। এখানে রেট অফ ইন্টারেস্ট আর দেয়া আছে, আর কত দেয়া আছে 10%। তারপরে বলা হচ্ছে মুনাফায় 1200 টাকা, 1200 টাকার মধ্যে এটা হচ্ছে এই টাকাটা সে ইনভেস্ট করবে, এটা হলো আসল হচ্ছে 1200 টাকা এবং 5 বছরের মুনাফা, তার মানে সময় হচ্ছে 5 বছর, এর হচ্ছে 5 বছর। ওকে, এখন মুনাফা কত অর্থাৎ হচ্ছে আই কত। আমরা জানি আই সমান সমান PNR। ওকে, পি এর ভ্যালুটা কত, পি মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল, এখানে হচ্ছে 1200 ইন্টু এন, এন বলতে হচ্ছে সময় 5 বছর, ইন্টু আর, আর বলতে হচ্ছে মুনাফার হার, হার বলতে হচ্ছে 10/100 হবে সর্বদাই। এটা যেখানে আর থাকবে সেখানে 10/100 হবে, অর্থাৎ হচ্ছে এখানে যদি 20 থেকে আর ভ্যালু তাহলে 20/100 হবে, এই ধরনের। এবারে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো 1 2 1 2 তাহলে 5 12 60, 60 কে যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে হবে 600। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার ঘ। এখন দেখুন এই প্রশ্নটা আসলে এত বড় করার কোনো প্রয়োজন নাই। আপনি এখানে করবেন কি, এখানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আসল, সময় আর হচ্ছে হার, জাস্ট এই তিনটে গুণ করলেই হবে। আর এখানে তাই আছে, আপনি জাস্ট হচ্ছে আসল কত 1200 ইন্টু সময় ইন্টু হার কত 10/100, ব্যাস। এগুলো কিচ্ছু লেখার দরকার নেই, যেহেতু আপনি এমসিকিউ পরীক্ষা দিতে চাচ্ছেন। আপনাকে টাইম সেভ করাই হচ্ছে মুখ্য বিষয় এবং অঙ্কটা কারেক্ট করা মুখ্য বিষয়। এখন কিন্তু যদি আপনি এটা ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু অ্যান্সারটা আপনি পেয়ে যাচ্ছেন। আমার এই ভিডিও লেকচারগুলোতে আমি কিন্তু সবসময় বলে থাকি সকল পরীক্ষাতেই 1 বা 2 বা 3 নম্বর এ ধরনের কিছু মুখস্থ পার্ট থাকে। এখানেও তেমনই একটা কোশ্চেন, এই কোশ্চেনটি একটা মুখস্থ পার্ট এবং বোঝানো কিছু আছে এখানে। একদম কোশ্চেনটা কিন্তু পারফেক্ট একটা কোশ্চেন নয় পরীক্ষার জন্য। আমরা অপশনগুলো দেখলেই বুঝতে পারবো। দেখুন এখানে আয়তনের একক কোনটি। আয়তনের একক বলতে হচ্ছে কি বোঝায় আসলে, অর্থাৎ আয়তনগুলোকে কি দ্বারা রিপ্রেজেন্টস করা হয়। যেমন দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক যেমন হচ্ছে মিটার আমরা ইউজ করি, ওজনের একক হিসেবে আমরা কেজি ইউজ করি। এখানে আবার এককগুলো আবার দুইটা সিস্টেম আছে, একটা ইন্টারন্যাশনাল সিস্টেম আছে। যাই হোক, এখানে যেভাবে কোশ্চেন দেওয়া আছে, অপশন দেওয়া আছে, আমরা দেখবো যে কাছাকাছি উত্তরও আসে কিনা, সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। যদি আমরা এক্সাক্ট উত্তর না পাই তাহলে কাছাকাছি উত্তর আমাদের দেখাতে হবে। এখানে বলেছে আয়তনের একক কোনটি। এখানে আয়তনের একক, এখানে বলেছে একক। এই একক আসলে কি বোঝায়, এই একক বলতে এখানে আপনার দৈর্ঘ্যের একক হতে পারে, দৈর্ঘ্য শেষে আমরা একক লিখতে পারি। তারপর হচ্ছে সেন্টিমিটার বা এখানে আয়তন আছে, তারপরেও কিন্তু আমরা একক লিখতে পারি। সচরাচর এই এককটা ইউজ করা হয় দৈর্ঘ্যের পরে, যেমন হচ্ছে 5 একক, 6 একক, 7 একক, এ ধরনের ইউজ করতে পারি আমরা। তো এইটা আসলে এই একক শব্দটা এইটার সঙ্গে আসলে যায় না, অকওয়ার্ড মনে হয়। এরপরে আমরা বর্গ এককে যাই। বর্গ একক কখন, যখন হচ্ছে আয়তক্ষেত্র হয়, আপনি 3 একক এবং 4 একক গ্রহণ করবেন তাহলে হবে বর্গ একক। তো এখান থেকে আমরা হচ্ছে এটাও কিন্তু ওমিট করতে পারি, অর্থাৎ এটা কিন্তু উত্তর হবে না, এটা উত্তর হবে না। এরপরে এসে আমরা বলছি যে ঘন একক, হ্যাঁ এটা হতে পারে। আয়তনের কথা যেহেতু বলা হচ্ছে, আয়তন বলতে আসলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে বোঝায়। তার মানে তিনটা যখন ইউজ করবেন তখন আসলে এখানে ঘন শব্দটা আসাটাই স্বাভাবিক, এবং 3টা একক যেহেতু এজন্য ঘন একক, আমরা এটা উত্তর এখানে নিতে পারি। এই দুইটার চেয়ে পারফেক্ট উত্তর হচ্ছে আমাদের এটা। এরপরে ঘ নম্বর হচ্ছে কোনোটিই নয়, যেহেতু আমাদের এখানে একটা পারফেক্ট উত্তর আছে, সুতরাং আমাদের হচ্ছে গ নম্বর হচ্ছে এখানকার অ্যান্সার। একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার, অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার হলে ওই পাত্রের ভিতরের আয়তন কত সেটা বের করতে হবে। আয়তনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে এই তামার পাতের ভিতরের আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা।
দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য আমাদের এখানে কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই 20, এখানে 20 ইন্টু প্রস্থ কত আমাদের 15 ইন্টু উচ্চতা কত 10 সেন্টিমিটার। তাহলে এখানে দেখুন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সবগুলো কিন্তু সেন্টিমিটারে আছে, সুতরাং একক নিয়ে কোনো টেনশন নাই। তাহলে 3টা সেন্টিমিটার যদি আপনি গুণন করেন তাহলে ঘন সেন্টিমিটার হয়ে যাবে, এত ঘন সেমি। যদি আপনি 2টা সেন্টিমিটার গুণন করেন তাহলে বর্গ সেমি হয়ে যাবে। তাহলে এত ঘন সেমি আমরা গুণ করে দিই, 15 দুগুণ 30, এখানে 30 লিখলাম, এইখানে একটা শূন্য আছে এবং এইখানে একটা শূন্য আছে, এই 3000 ঘন সেমি। এখানে অ্যান্সার হচ্ছে মিস্টার ক 3000 ঘন সেমি। আপনারা যদি শুধুমাত্র আমার এই ভিডিওর ম্যাথসগুলো যদি কভার করেন তাহলেই দেখবেন যে ম্যাথমেটিক্সে আপনি খারাপ করবেন না ইনশাল্লাহ। এখানে দেখুন আমার এখানে স্পেস কম থাকার কারণে আমি নিচ থেকে ম্যাথগুলো করার চেষ্টা করব। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি ধরনের কোণ? এখানে অপশন থাকবে, পরীক্ষা হলে কিন্তু এমসিকিউ পদ্ধতি পরীক্ষা হবে। স্পেস না থাকার কারণে আমি এখানে অপশনগুলো লিখিনি। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কেমন হবে? এই প্রশ্ন রিলেটেড বেসিকগুলো আমরা একসঙ্গে শেখার চেষ্টা করব। ধরুন এখানে একটা সার্কেল রয়েছে, এই সার্কেলে বলা হচ্ছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো কেমন। দেখুন একটা বৃত্তে 3 ধরনের কোণ উৎপন্ন হয়। চাপ হচ্ছে 3টা, চাপ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে অধিচাপ, আর একটা হচ্ছে উপচাপ, আর একটা হচ্ছে অর্ধচাপ। দেখুন আপনার কিন্তু এই 3টা চাপের কোশ্চেনই খুব বেশি ইম্পর্টেন্ট। কোনো না কোনো পরীক্ষায় 3টা চাপের কোশ্চেনই এসে থাকে। যদি এখান থেকে কোশ্চেন আসে আপনি জাস্ট এই 3টা আপনি এখন যে লেকচারটা আপনি দেখবেন এইটা মনে রাখলেই সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। প্রথম কথা হচ্ছে অধিচাপ। অধিচাপ মানে কি? অধিচাপ মানে হচ্ছে বেশি, আর উপচাপ মানে হচ্ছে কম। যেমন মনে রাখবেন কিভাবে আপনি, উপবন মানে বনের মতো কিন্তু বন না, বনের চেয়ে ছোট। উপনদী নদীর চেয়ে ছোট, অর্থাৎ উপশব্দের অর্থ তার মানে হচ্ছে ছোট অংশ বোঝাবে। এই অধিচাপ মানে হচ্ছে বেশি চাপ, উপচাপ মানে হচ্ছে ছোট চাপের কথা বলা হচ্ছে, এবং অর্ধচাপ মানে অর্ধেক চাপ। আমি এখানে পরিচয়গুলো দিই। সেন্টার হচ্ছে এটা, আমি এদিকে একটা জ্যাক করে নিয়েছি। তাহলে এদিকে যে পার্টটা থাকবে এটাকে বলা হচ্ছে আমাদের অর্ধচাপ, আর এদিকে যে পার্টটা থাকবে এটাকে বলা হবে অর্ধচাপ। এখন অর্ধচাপের উপরে, এই অর্ধচাপের উপরে যে কোণ উৎপন্ন হবে সে কোণ অবশ্যই 90 ডিগ্রি বা এক সমকোণ। তার মানে আমরা কিন্তু এটুকু বুঝতে পারলাম, যদি কোশ্চেনটা এরকম থাকে কোন বৃত্তের অর্ধচাপে অন্তর্লিখিত কোণ কেমন হবে, উত্তর দেখাতে হবে সমকোণ। এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। যেমন এখানে যতগুলো কোণই উৎপন্ন হবে প্রত্যেকটাই 90 ডিগ্রি, প্রত্যেকটাই 90 ডিগ্রি। আবার যদি নিচে উৎপন্ন হয় প্রত্যেকটাই 90 ডিগ্রি, প্রত্যেকটাই 90 ডিগ্রি। তার মানে আমরা এটুকু বুঝলাম যে কোন বৃত্তের অর্ধচাপে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত মানে ভিতরে যে কোণটা, এই কোণটা হবে 90 ডিগ্রি। এটুকু আমরা বুঝলাম। এর পরের যে পার্টটা সেটা হচ্ছে উপচাপ। ধরুন সার্কেল হচ্ছে আপনার এটা উপচাপ, অর্ধচাপ তো হচ্ছে আমাদের এটা উপচাপ। মানে হচ্ছে কম, মানে অর্ধেকের কম। ধরুন অর্ধেক হচ্ছে এইটুকু, তাহলে অর্ধেকের কম ধরে নিচ্ছি আমি, এইটুকু হবে। দেখুন এইটুকুতে তো আমাদের আসলে কি কোণ উৎপন্ন হয়? সমকোণ উৎপন্ন হয়। তাহলে এখন এই যে এইটুকু হচ্ছে আমাদের উপচাপ, তাহলে এইটুকুর মধ্যে কি কোণ উৎপন্ন হবে? এইখান থেকে যদি এখানে একটা রেখা টানি, আমি এখান থেকে যদি রেখা টানি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে এটা কি 90 ডিগ্রির চেয়ে বেশি নয়? বেশি। তার মানে কি কোণ? এটা স্থূলকোণ। তার মানে উপচাপে আমরা পাচ্ছি স্থূলকোণ, স্থূলকোণ। এরপর আমরা দেখব অধিচাপ।
যদি চাপ যদি বেশি হয়, অর্ধেকের বেশি হয়, সেক্ষেত্রে ঘটনা। ধরুন সার্কেল হচ্ছে এটা, এইটুকু হচ্ছে আমাদের সেন্টার, এইটুকুতে হচ্ছে অর্ধচাপ, তাহলে অধিচাপ কি হবে? তাহলে অধিচাপ হবে অর্ধেকের বেশি। ধরে নিচ্ছে এইটুকু, এই যে এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে অর্ধেকের বেশি চাপ, এই জন্য এটাকে বলা হয় অধিচাপ। তাহলে অধিচাপে কোণটা কেমন হবে? সেন্টার যদি এখানে, আমি যদি এখানে যে একটা কোণ আর্ট করি, তাহলে দেখুন এই যে কোণটা আসতেছে, এটা কি কোণ? এটা অবশ্যই এই 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। 90 ডিগ্রির চেয়ে যদি ছোট কোণ হয়, তাহলে এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। তার মানে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্ম কোণ। এটা হবে সূক্ষ্ম কোণ। এই তিনটা পার্টই আপনি খুব ভালো করে মনে রাখবেন। পরীক্ষার হলে, এই পরীক্ষা না হয় অন্য পরীক্ষায়, তবে এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন তিনটি। আমি তিনটি দেখিয়েছি। এরপরে আমরা আসি, বৃত্তের বৃহত্তম জ্যা কোণটি। বৃত্তের বৃহত্তম জ্যা কোণটি, দেখুন এইটা যদি আপনার সার্কেল হয়, বৃহত্তম জ্যায়ের কথা বলা হচ্ছে। আমরা যদি জ্যায়ের সংজ্ঞা বলি, জ্যায়ের সংজ্ঞা হচ্ছে বৃত্তের উপরস্থ ভিন্ন দুইটা বিন্দু সংযোগ সরলরেখা। এই যে সার্কেল, এর উপরে সেন্টার হচ্ছে এটা, ভিন্ন দুইটা বিন্দু সংযোগ সরলরেখা। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুইটা আলাদা বিন্দু, তাদের সংযোগ সরলরেখা। এটা একটা জ্যা, এটা একটা জ্যা। কিছু কিছু জ্যা আছে আবার কেন্দ্র দিয়ে গমন করে। দেখুন এই জ্যায়ের দৈর্ঘ্য যত হবে, এই জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু কম হবে, এবং এই জ্যায়ের দৈর্ঘ্য আরেকটু বেশি হবে, এই জ্যায়ের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। যে জ্যাটি কেন্দ্র দিয়ে গমন করবে, সেই জ্যায়ের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। তার মানে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? যেটা হচ্ছে কেন্দ্রগামী জ্যাটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এখানে এই কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে, বৃত্তের উপরস্থ ভিন্ন দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা, যা কেন্দ্রগামী, এটি হচ্ছে বৃহত্তম জ্যা। এটার আবার অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাস। পরীক্ষার হলে কিন্তু ব্যাসও থাকতে পারে অপশনে। এর পরের কোশ্চেনে আমরা আসি, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে কি বলা হয়? বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে কি বলা হয়? ধরুন কোশ্চেনটা এ ধরনের, একটা সার্কেল রয়েছে, সার্কেলের সেন্টার হচ্ছে এটা, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এইখান থেকে সমুদ্রবর্তী যে বক্ররেখা আঁক করা হয়, যেমন ধরুন এইখানে একটা বক্ররেখা আঁক করা হয়েছে, এইখানে একটা বক্ররেখা আঁক করানো হয়েছে এই কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, আবার এইখান থেকে আর একটা বক্ররেখা আঁক করা হয়েছে এইটুকু, এটাও এইটুকু কেন্দ্র থেকে যত দূরে, আবার এইটুকু কিন্তু কেন্দ্র থেকে তত দূরে। সিমিলার ক্যাটাগরিতে এই বক্ররেখাটাও এই কেন্দ্র থেকে তত দূরে। তার মানে এই প্রত্যেকটা পার্ট এক একটা কি বৃত্তের চাপ। তাহলে এটাকে উত্তর হবে বৃত্ত চাপ। আপনাকে অপশন দেখাতে হবে বৃত্ত চাপ। এরপরে আমরা 8 নম্বর কোশ্চেনে আসি। বলছে এবিসিডি রম্বসের এ কোণ 60 ডিগ্রি হলে ডি কোণ কত? 8 নম্বর কোশ্চেন। একটা রম্বস যদি আমরা আর্ট করি, এটা হচ্ছে আমাদের একটা রম্বস এ বি সি ডি। আমি রম্বসের সকল ক্রাইটেরিয়া এখানে বলে দিচ্ছি, কারণ পরীক্ষা একদম কাছে, আমাদের আসলে পরবর্তী ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ক্লাস আপনারা একবার করেই পাবেন। এটা হচ্ছে রম্বস, আর এইটা হচ্ছে আপনার বর্গ। এটা হচ্ছে আপনার বর্গ। দেখুন বর্গ যেটা আছে, এটাকে যদি আপনি এদিক থেকে ধাক্কা দেন, ধাক্কা দিলে কিন্তু আপনি রম্বসটা পেয়ে যাবেন। ধাক্কা দিলে কোনো বাহুর দৈর্ঘ্য ছোট বড় হবে না, বা কম বেশি হবে না, বা কোনো বাহু কেটে যাবে না, বা আগমেন্ট যেটা বৃদ্ধি হবে না, এ ধরনের। তার মানে একটা বর্গের সঙ্গে একটা রম্বসের, এটা হচ্ছে রম্বস আর এটা হচ্ছে বর্গ, যথেষ্ট মিল রয়েছে। দেখুন এর 4টা বাহু সমান, এর 4টা বাহু সমান। এখানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে না, কারণ আপনি তো এখানে ধাক্কা দিচ্ছেন। ধাক্কা দিলে এই রেখাটা তখন এইখানে চলে আসে, এদিকে চলে আসে। তাহলে
এই রেখাটা যদি এখানে চলে আসে তাহলে এই পয়েন্টটা চলে আসবে এখানে এবং এই পয়েন্টটা চলে যাবে এখানে, তাহলে এইটা এদিকে যাবে, এই ধরনের হয় আর কি। তার মানে আপনি বুঝেন যে আসলে বর্গের বাহুগুলো কিন্তু একই। এখন কথা হচ্ছে কর্ণ, এখানেও তো দুইটা কর্ণ, কর্ণ দুইটা কি সমান না অসমান? অবশ্যই অসমান। এখানে রম্বসের ক্ষেত্রে এইটা হচ্ছে বড় কর্ণ আর এইটা হচ্ছে ছোট কর্ণ, আর বর্গের ক্ষেত্রে কিন্তু দুইটা কর্ণই সেম সমান। এবং কর্ণের ক্ষেত্রে কি হয়, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি উৎপন্ন করবে, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এইখানেও রম্বসের ক্ষেত্রে এখানে 90 ডিগ্রি, এখানেও 90, এখানেও 90, এখানেও 90, অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, সমান দুই ভাগে বিভক্ত করবে। দেখুন আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু এমসিকিউ রিলেটেড না, মানে অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের আর বেশি লেকচার দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু 25 তারিখ আমাদের পরীক্ষা। এই কারণে আপনি সবগুলো তথ্যই মনে রাখার চেষ্টা করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন দেখুন, তাহলে আমরা এখানে কন্ডিশনগুলো পাইলাম। এখানে বর্গের 4টা বাহু সমান, রম্বসের ক্ষেত্রে 4টা বাহু সমান, এখানে কোনো কোণ এখানে কোনো কোণই সমকোণ নয়, আর এখানে প্রত্যেকটা কোণ সমকোণ। এবং এখানে দুই জায়গাতেই রম্বস এবং বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90, এখানে 90, সিমিলার ক্যাটাগরিতে এখানে 90, এখানে 90, এখানে 90 এবং এখানেও 90। এবং এটা যদি 20 হয় তাহলে এদিকে 10 হবে, এদিকে 10, এদিকে পুরোটা যদি 10 হয়, এটা 5, এটা 5। কিন্তু এটা যদি 20 হয় তাহলে এদিকেও 10, এদিকেও 10, আবার এটা যদি 20 হয় তাহলে এদিকেও 10, এদিকেও 10, কারণ আমরা বলছি বর্গের ক্ষেত্রে কর্ণগুলো কি হয়, সমান হয়। এখন আমাদের যে কোশ্চেনটা আমরা ক্রাইটেরিয়াগুলো পড়লাম, এখন আমরা রম্বসের যে কোশ্চেনটা এখানে ছিল সেই কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করব। কোশ্চেনটা হচ্ছে এবিসিডি রম্বসের এ কোণ 60 ডিগ্রি, তাহলে এ বি সিডি হচ্ছে একটা রম্বস, এ কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে এই ডি কোণ কত, ডি কোণটা কত? যখন আপনি এই ডি কোণ বের করতে যাবেন তখন আপনাকে করতে হবে কি, এতে কিন্তু সন্নিহিত কোণ। যেমন আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল আর্ট করি, এখানে একটা অ্যাঙ্গেল আর্ট করলাম, এই অ্যাঙ্গেলটা আর্ট করতে দুইটা বাহু লাগছে আমার, এই দুইটা বাহুকে একে অপরের সন্নিহিত বাহু বলা হয় বা অ্যাডজাসেন্ট সাইড বলা হয়। ঠিক তেমনটাই এই যে রম্বস রয়েছে, এই রম্বসের এই বাহু, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটা কাছাকাছি অ্যাঙ্গেল এবং একই বাহুর উপর অবস্থিত, সুতরাং এই অ্যাঙ্গেল দুটাকে বলা হবে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ অর্থাৎ দুইটা সমষ্টি 180 ডিগ্রি হবে। কেন 180 ডিগ্রি হবে আমি একটু যদি ব্যাখ্যাটা দিই। দেখুন এইখানে যদি আমি এই রেখাটা যদি বাড়ায় দিই, আবার এই কোণটাকে আমি যদি এখানে যোগ করে দেই, আমি যদি এটাকে এদিকে দেই, এদিকে বাড়াই দিলাম, এদিকে বাড়াই দিলাম, দেখুন এটা একটা কি সমান্তরাল বাহু হয়ে গেছে, দুইটা সমান্তরাল রেখা হয়ে গেছে এবং সমান্তরাল রেখা দুইটা, এবং এটা হচ্ছে তাদের ছেদক, ছেদকের একই পাশে অবস্থিত, সুতরাং এই দুটো অনুরূপ কোণ। এটা যদি 60 হয় তাহলে এইটাও 60, এখন এইটা যদি 60 হয় তাহলে এটা কত, এটা তো এক সরল কোণ, এইটুকু তো এক সরল কোণ মানে 180 ডিগ্রি। এইটুকু যদি 60 হয় তাহলে বাকিটুকু কত হবে, 120 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি। তার মানে আমরা এখানে প্রশ্ন বলা হচ্ছে এ কোণ 60, তাহলে এই বি কোণটা কত? ও আচ্ছা, আপনার এই প্রশ্ন বের করতে বলছে, আমরা আসলে এটা করতেছিলাম, একই ঘটনা। তাহলে এটা হবে আমাদের 160 ডিগ্রি মানে 160 ডিগ্রি হবে, কারণ 160 আর এই 60 যোগ, সরি 120 ডিগ্রি হবে, এখানে হবে 120 ডিগ্রি, কারণ এই 120 আর 60 যোগ করলে 180 ডিগ্রি হয়, আর এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু এক সরল কোণ। ওকে, এর পরের কোশ্চেনে যদি আমরা আসি, এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজে আঁকতে কতটি তথ্যের প্রয়োজন হয়। এই কোশ্চেনটা কিন্তু প্রায় সময়ই পরীক্ষাগুলোতে আসে, আর আমরা সবাই এই কোশ্চেনটা ভুল করে দিয়ে আসি। দেখুন একটি ত্রিভুজ আঁক করতে গেলে টোটাল 5টি তথ্যের প্রয়োজন হয়, 5টি তথ্যের প্রয়োজন হয়। যদিও আমরা বিভিন্ন সময় এর চেয়ে কম সংখ্যক এ নিয়েও আর্ট করতে পারি, কিন্তু 5টা তথ্যের প্রয়োজন হয়। অপশনে আপনাকে 5 দাগাতে হবে, মনে থাকে যেন। একটি চতুর্ভুজ আঁকতে কতটি তথ্যের প্রয়োজন হয়?
5টি তথ্যের প্রয়োজন হয়। এখন কোন কোন তথ্যগুলো প্রয়োজন হয় আমি যদি এটা বলি আপনাদেরকে একটু, যেমন 4টা বাহু লাগবে, 1টি কোণ লাগবে, এটা হচ্ছে একটা শর্ত, এবং 4টি বাহু 1টি কর্ণ লাগবে, এবং 3টি বাহু 2টি কর্ণ। তাহলে এখানে আমরা 3টে পাচ্ছি, 1 2 3। আরেকটা হচ্ছে 2টি বাহু 3টি কর্ণ, 2টি বাহু 3টি কোণ, সরি কর্ণ না, 2টি বাহু 3টি কোণ, এবং এটা হচ্ছে আপনাদের 1 2 3, এটা হচ্ছে 4, এবং 5 নম্বর হচ্ছে 3টি বাহু এবং 2টি অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে একটি চতুর্ভুজ আঁকতে কতটি তথ্যের প্রয়োজন হয়? টোটাল 5টি তথ্যের প্রয়োজন হয়। একটি তথ্য হচ্ছে 4টি বাহু 1টি কোণ, 4টি বাহু 1টি কর্ণ, 3টি বাহু 2টি কর্ণ, 2টি বাহু 3টি কোণ, এবং 3টি বাহু 2টি অন্তর্ভুক্ত কোণ। তার মানে এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে আমরা কখনোই ভুল করব না। এরপরে আসি আমরা এখানে 7 নম্বর প্রশ্নে, একটি সামান্তরিকের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত? সামান্তরিকের কথা বলা হচ্ছে। দেখুন এইটা কিন্তু একটা সামান্তরিক, এটা হচ্ছে একটা সামান্তরিক AB CD। এই সামান্তরিকের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত? এই যে অন্তঃস্থ কোণ মানে হচ্ছে এটা, এইটা, এইটা, এইটা। আমরা কি জানি, কোন চতুর্ভুজে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে এটার উত্তর হবে 360 ডিগ্রি। এইটাকে জাস্ট হচ্ছে সামান্তরিক লিখে একটা মডিফাই করার চেষ্টা করছে আর কি। এখানে দেখুন 6 নম্বর যে কোশ্চেনটি, একটা ত্রিকোণমিতিক পার্টের একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে tan = 5/12 হলে sin এর মানটা কত? আপনি এই অঙ্কটা করার জন্য জাস্ট একটা ত্রিভুজ নেবেন, tan এর কথা বলছে, অ্যাঙ্গেল যদি আপনার a হয়, ABC হয়, এটা হচ্ছে অ্যাঙ্গেল, tan A = 5/12। tan এ মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে আমরা জানি tan A = লম্ব বাই ভূমি। আমি যদি এখানে অ্যাঙ্গেলটা A ধরি, তার মানে আমাদের ভূমি হচ্ছে এটা। লম্ব কত আমাদের? লম্ব হচ্ছে 5, লম্ব কত দেওয়া আছে? 5/12 হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে 5, লম্ব, ভূমি হচ্ছে 12, এটা হচ্ছে 12। তাহলে এটা কত হবে? এটা পিথাগোরাস দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 13 পাবো। ওকে, এখন আমাদের বের করতে হবে কি? sin A। তাহলে sin A অ্যাঙ্গেল হচ্ছে এটা, sin A সমান কি জানি? ভূমি বাই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা হলো sin A। লম্ব কত আমাদের? 5, অতিভুজ কত আমাদের? 13। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানসার। যে অপশনে 5/13 হবে, 13 থাকবে, সেই অপশনটা আপনাকে লাগাতে হবে। এরপরে আমরা আসি 5 নম্বর যে কোশ্চেনটা। দেখুন এই কোশ্চেনটা একটা মজার কোশ্চেন। এখানে sec A - tan A = 5/12 হলে sec A + tan এর মান কত? এই অঙ্কটা করার দরকার নাই, আপনারা করবেন কি, এই 5/2 যদি থাকে এখানে 2/5 অ্যানসার, এটা চোখ বন্ধ করে দিয়ে দিবেন। প্রথমে আপনি sec A - tan A লিখবেন, sec A - tan A লিখবেন = 5/2 এখানে লিখবেন। লেখার পরে কি বের করতে হবে? sec A + tan A, sec A + tan A দ্বারা উভয় পক্ষকে গুণ করবেন। তাহলে এখানে হবে sec A + tan A, এটা দ্বারা গুণ করে দিলাম উভয় পক্ষকে, sec A - tan A, এটা যা আছে তাই লিখলাম। এখানে 5/2 ইনটু উভয় পক্ষকে গুণ করেছি sec A + tan A দ্বারা, প্লাস tan A দ্বারা। ওকে, এখন যদি আপনি এইটা মাল্টিপ্লাই করেন তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, sec স্কয়ার A মাইনাস tan স্কয়ার A হবে = 5/2 ইনটু sec A প্লাস tan A হবে। এখন দেখুন আমাদের একটা কিন্তু ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে
এক যোগে টান দিলে অর্থাৎ 1 + tan স্কয়ার a = sec স্কয়ার a, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের বের করতে হবে কি sec স্কয়ার a - tan স্কয়ার a। এখানে তো sec স্কয়ার a আছেই, তাহলে এখানে 1 = sec স্কয়ার a মাইনাস এই ট্যানটা এই পাশে চলে আসবে tan স্কয়ার a। তার মানে sec স্কয়ার a - tan স্কয়ার a কত হচ্ছে 1। তার মানে এই ভ্যালুটা হচ্ছে 1 = 5/2 sec a plus tan a। এখন আমাদের কাজ হচ্ছে এই sec a plus tan এর মান বের করা। আপনি দেখুন sec a plus tan এর মান যদি বের করেন তাহলে sec a plus tan এর সঙ্গে 5/2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই সাইডে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে উল্টে যাবে, 2/5 হয়ে যাবে। আমি একটু বলেছিলাম যে এই ধরনের অঙ্ক থাকলে এই 5/2 যদি থাকে তাহলে 2/5 হয়ে যাবে, 3/2 থাকলে 2/3 হয়ে যাবে। এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনারা এভাবেই অ্যানসারটা দিবেন, কোনো প্রবলেম নেই। এবারে বলা হচ্ছে sin θ এর সর্বনিম্ন মান কত? এটা একদম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বর্তমান সময়ের বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে এসেছে। আমি এইখানে যে পার্টটা দেখাচ্ছি, ফুল পার্টটা আমি দেখাচ্ছি। এখানে sin θ এর কথা বলা হচ্ছে, বাট আমি এখানে cos θ টা দেখাবো, sec θ টাও দেখাবো, cosec θ টাও দেখাবো এবং tan θ টাও দেখাবো এবং cot θ টাও দেখানোর চেষ্টা করব। এত এর সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান সবগুলো আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি একটা গ্রাফ নিচ্ছি, সংখ্যা রেখা নিচ্ছি। এটা হচ্ছে 0, এইটা হচ্ছে -1 আর এইটা হচ্ছে +1। আমি খুব সিম্পল মনে রাখার চেষ্টা করবেন আপনারা যে এই যে -1 +1 এর ভিতরে যতগুলো মান থাকবে সবগুলো sin θ আর হচ্ছে cos θ এর মান। sin θ এবং cos θ এর মানগুলো শুধু -1 +1 এর মধ্যে থাকবে। পরীক্ষা হলে কিন্তু থাকতে পারে sin θ এর মান নিচের কোনটি গ্রহণযোগ্য? অপশনে 3 দেয়া আছে, 4 দেয়া আছে, 2 দেয়া আছে এবং 0 দেয়া আছে। তাহলে অ্যানসার হবে কিন্তু 0। 3, 2, 4 কিন্তু এর ভিতরে নাই, সুতরাং অ্যানসার কিন্তু এটা হবে না, অ্যানসার হবে 0। তার মানে এখানে দেখুন sin θ এর সর্বনিম্ন মান কত? এই যে এখানে -1 +1 এই দুইটার মধ্যে সর্বনিম্ন কত? -1। তাহলে এটার অ্যানসার হবে -1। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে cos θ এর ক্ষেত্রে আপনারা বলতে পারে cos θ এর সর্বোচ্চ মান কত? উত্তর হবে এই +1। sin θ এর সর্বোচ্চ মান কত? এই +1। cos θ এর সর্বনিম্ন মান কত? এই -1। ওকে, আচ্ছা এরপরে আসি আমরা cos θ sin θ শেষ, এরপরে sec θ tan আর cot θ। ফার্স্টে আমরা sec আর cosec এর ক্ষেত্রে আসি। এই যে -1 থেকে এদিকে নিচের দিকে এবং +1 থেকে উপরের দিকে, এগুলো হচ্ছে sec θ আর cosec θ এর মান। sec θ আর cosec θ এর মান এর মধ্যে থাকবে, এর বাইরে কখনোই যাবে না, অর্থাৎ sec θ cosec θ এর মান কখনো এখানে আসবে না। তাহলে sec θ cosec θ শেষ। এরপরে আমরা এই যে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটিভ, এর মধ্যে যতগুলো মান আছে সবগুলোই tan θ এবং cot θ এর মধ্যে গ্রহণযোগ্য, অর্থাৎ হচ্ছে এর সবগুলো মানই tan θ cot θ এর মান হতে পারে। সুতরাং আমার মনে হয় না যে এইটা দেখার পরে এই ত্রিকোণমিতিক যে মানগুলো এগুলো আপনারা পরীক্ষা হলে ভুল করবেন। এরপরে আসি আমরা কোন সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? দুইটা কোণের পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি, তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত? এখানে কিন্তু বলে দেয়া আছে, প্রশ্নেই বলে দেয়া আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরুন এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা তো অবশ্যই, এবং একটা ধরে নিচ্ছি বড় কোণ আছে, একটা বড় কোণ ধরে নিচ্ছি, এই কোণটা বড় আর এই কোণটা হচ্ছে ছোট। বলছে এই দুইটা কোণের পার্থক্য 6 ডিগ্রি, দুইটা কোণের পার্থক্য 6 ডিগ্রি। এখন আমরা এখানে কিভাবে আসলে এই দুইটার যোগফল কত? একটা সমকোণী ত্রিভুজের একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটার যোগফল কত হবে? 90 হবে, দুইটার সমষ্টি 90 হবে। যদি আমি এটাকে x ধরি আর এই কোণটা তাহলে কত হবে? দুইটার সমষ্টি যদি 90 হয় তাহলে এইটা কত হবে? একটা যদি x হয় তাহলে এই কোণটা কত হবে? 90 - x। দেখুন আমি কি বলছি, আমি বলছি একটা সমকোণী ত্রিভুজের কথা, একটা 90 ডিগ্রি আছে, একটা ছোট কোণ একটা বড় কোণ। বলছে এই ছোট এবং বড় এই কোণ দুইটার পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি। তাহলে আমি যদি ছোট কোণটা x ধরে নেই
তাহলে বড় কোণটা কত হবে? যেহেতু তিন কোণের সমষ্টি 180, এটা 690, তাহলে এই দুটো 90, তাহলে একটা তো x জানি, তাহলে আরেকটা কত হবে? 90 - x। তাহলে এই কোণটা হচ্ছে 90 - x, এইটা একটা কোণ আর হচ্ছে এইটা একটা কোণ। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিব, 90 - x, এখান থেকে -x, এই বড়টা থেকে ছোটটা বাদ। এদের পার্থক্য কত? 6 ডিগ্রি, মানে 6 ডিগ্রি। এখন আমরা x এর মান বের করি। 90 - 2x = 6, তার মানে 2x = 2x যদি ওই সাইডে চলে গেল, ওই সাইডে চলে গেলে এখানে +2x হয়, এবং 90 - 6, 90 থেকে যদি আপনি 6 বাদ দেন তাহলে 84 পাবেন, এবং x = 84/2, তার মানে হচ্ছে এখানে 40 কত আসে? 42 আসে। তাহলে x এর মান পাচ্ছি কত? 42। তাহলে x এর মান যদি 42 হয়, এইটা যদি আমাদের 42 হয়, এখানে প্রশ্ন বলছে ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে অ্যানসার হবে আপনাদের 42, বা ক্ষুদ্রতম কোণ যেটা এটা। এর পরের কোশ্চেনে যদি আসি, 2 নম্বর কোশ্চেন, ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2 হলে ত্রিভুজটি কি ধরনের হবে? দেখুন ত্রিভুজটি কি ধরনের হবে এটা বোঝার জন্য একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে √2। আমরা যদি এটা দিয়ে টেস্ট করি তাহলে 1/2 যোগ এই 1/2 √2 তার উপরে স্কয়ার, অর্থাৎ অতিভুজ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার। যদি এটা মিলে যায় তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে 2 স্কয়ার রুট ক্যান্সেল, তার মানে 2 = 2 যেহেতু, সুতরাং এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কি বাহুর অনুপাত। তার মানে এটা উত্তর হবে সমকোণী ত্রিভুজ। এরপরে আসি আমরা সর্বশেষ অঙ্ক। বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, উহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত হবে? অর্থাৎ এখানে বলা হচ্ছে এবিসির কথা বলা হচ্ছে, একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি? তিনটা বাহু সমান, এই বাহু, এই বাহু, এই বাহু। সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান। তিনটা বাহু যদি সমান হয় তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি, এইটা অবশ্যই 60 ডিগ্রি, এইটা অবশ্যই 60 ডিগ্রি, কারণ 3 6 18 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রশ্নে বলা হচ্ছে এবি, আমি যদি এ লিখি এখানে, বি লিখি এখানে, সি যদি এখানে লিখি, এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে, এবি বাহুকে বাড়াই দিলাম, ওকে এদিকে বাড়াই দিলাম। এবার বলছে এসি বাহুকে বর্ধিত করলে, এসি বাহুকে এদিকে বাড়াই দিলাম, উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? এদিকে যদি বাড়াই দেই তখন আমি এখানে একটা কোণ, এখানে যে কোশ্চেনটা আমি উঠিয়েছি এই কোশ্চেনটা দেখুন 43তম বিসিএস এ এসেছিল। এখানে বলা হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে x এর মান কত? x হচ্ছে আমাদের এখানে, এই x এর মান কত ডিগ্রি হবে সেটা বের করতে হবে আপনাকে। দেখুন এই ম্যাথটা করার জন্য আপনাকে দুইটা থিওরি জানতে হয়। প্রথমত একটা থিওরি হচ্ছে, এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে এইটা হচ্ছে কেন্দ্রাস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তাস্থ কোণ। দেখুন এই কোণটা বৃত্তের উপর অবস্থিত, সুতরাং এটা কেন্দ্রাস্থ কোণ, আর এই কোণটা কেন্দ্রের মধ্যে অবস্থিত, বৃত্তের কেন্দ্রের মধ্যে অবস্থিত, সুতরাং এটা বৃত্তাস্থ কোণ। আমাদের একটা থিওরি হচ্ছে এইটা যদি এই কেন্দ্রাস্থ কোণটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এইটা হবে তার অর্ধেক, 10 ডিগ্রি। এইটা যদি 100 হয় তার ডাবল, এটা হবে 200। তার মানে এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একটা থিওরি। এবং আর একটা থিওরি হচ্ছে একটা বৃত্তে অন্তর্লিখিত যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে ওই চতুর্ভুজের বিপরীত যে দুই কোণ আছে এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। আবার এইখানে এবং এইখানে এই কোণদ্বয়ের সমষ্টিও 180 ডিগ্রি হবে। দেখুন কোশ্চেন হচ্ছে একটা, বাট এখানে 2 থেকে 3টা থিওরি কিন্তু ইউজ করতে হচ্ছে আমাদের। এখন আমরা অঙ্কে চলে আসি। দেখুন তাহলে এই যে প্রশ্নটা, চিত্রের মধ্যে এইটা হচ্ছে 108 ডিগ্রি, তাহলে এই থিওরির মধ্যে এইটা কত হবে? অবশ্যই এটার অর্ধেক হবে। তাহলে এই বাহুটা হবে, সরি এই অ্যাঙ্গেলটা হবে 108 এর অর্ধেক, অর্থাৎ হচ্ছে 54। কোন থিওরির মতে? এই থিওরির মতে বৃত্তাস্থ কোণ কেন্দ্রাস্থ কোণের অর্ধেক বলে। ওকে,
এবারে আমরা এই থিওরিতে আসি। এই থিওরিতে বলা হচ্ছে এই কোণ আর এই কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ দুইটা যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হতে হবে। এইটা হচ্ছে 54 ডিগ্রি। তাহলে এই x কোণের মান কত হবে? এই দুই কোণের সমষ্টি কত? 180। তাহলে 180 মাইনাস এই 54, অর্থাৎ এই দুইটার সমষ্টি যদি 180 হয়, এখান থেকে আমি 54 বাদ দিচ্ছি, তাহলে আমি এটা পাবো। এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 126 ডিগ্রি। এখানে দেখুন ক খ গ ঘ, অ্যান্সার হচ্ছে মিস্টার ঘ, 126 ডিগ্রি। দুইটি পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে? এখানে একটা বৃত্ত এবং এখানে একটা বৃত্ত, দুইটা বৃত্ত কিন্তু একে অপরকে ছেদ করেছে এখানে। তাহলে এই দুইটা বৃত্তের কতটা সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে সেটা হচ্ছে আমাদের এখানকার প্রশ্ন। তবে স্পর্শক বলতে আসলে কি বোঝায় আগে আমাদের এটা জানতে হবে। স্পর্শক মানে হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে। ধরুন এটা হচ্ছে একটা স্পর্শক, যেখানে এই বৃত্তটাকে অনলি একটা পয়েন্টে স্পর্শ করবে। তাহলে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক আট করতে হবে, অর্থাৎ এমন একটা স্পর্শক আট করতে হবে যে স্পর্শকটা দুইটা বৃত্তকেই, প্রথম যে বৃত্তটা তাকেও একটা পয়েন্টে ছেদ করবে বা স্পর্শ করবে, ছেদ করবে না স্পর্শ করবে, আবার দ্বিতীয় যে বৃত্তটা রয়েছে তাকেও একটা পয়েন্টে স্পর্শ করবে। তাহলে আমরা এভাবে এটা আট করতে পারি। এটা হচ্ছে একটা স্পর্শক, আর একটা স্পর্শক আমরা আট করতে পারি এভাবে। এটা হচ্ছে একটা স্পর্শক। আর কোনোভাবেই কিন্তু আপনি দুইটা স্পর্শক এখানে বা একাধিক স্পর্শক আপনি এখানে আট করতে পারবেন না। তার মানে দুইটি বৃত্ত, দুইটি পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে? উত্তর হচ্ছে দুইটি। অ্যান্সার হবে এই যে মিস্টার খ। এখানে বলা হচ্ছে 4:30 সময় ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দেখুন এই ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণ নির্ণয়ের ম্যাথসগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথস, এবং সবগুলো ম্যাথসই আমরা একটা ফর্মুলা দিয়ে করব। সেই ফর্মুলাটা হচ্ছে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ সমান 11 মিনিট মাইনাস 60 আওয়ার বাই 2। এখানে একটা মডুলাস সাইন থাকবে। ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ এটা আপনারা মুখস্থ রাখবেন, কারণ এই নিয়মেই আসলে ঘড়ির কাঁটার যতগুলো অঙ্ক সবগুলোই করানো যায়। 11 মিনিট মাইনাস 60 আওয়ার বাই 2। এখন প্রশ্নে যে এই মিনিট বলতে যত মিনিট থাকবে ঠিক তত মিনিটের সঙ্গে 11 গুণ করবেন আপনি, মাইনাস 60 ইন্টু আওয়ার কত ঘন্টা থাকবে সেটা আপনি গুণন করবেন। গুণন করার পর এটার ধনাত্মক মান বের করবেন, বিয়োগ করার পরে আপনি ধনাত্মক মান বের করবেন। ধনাত্মক মান বের করার কারণটা হচ্ছে এখানে মডুলাস দেয়া আছে, অর্থাৎ এখানে কখনো আপনার নেগেটিভ মান বের হবে না। ওকে, এরপরে নিচে 2 দ্বারা যে উত্তরটা আসবে সেটাকে ভাগ করে দেবেন, ব্যাস অ্যান্সার শেষ। দেখুন এই কোশ্চেনটা বিসিআইসি ব্যাংকে এসেছিল 2023 সালে। যে কোশ্চেনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট ম্যাথস এবং সবগুলো আপডেট ম্যাথস। তো আমাদের এখানে মূল কাজ হচ্ছে মিনিট বের করা। মিনিট কত? এখানে মিনিট এই যে 4:30, তার মানে 30 মিনিট, এবং আওয়ার কত? এখানে 4টা, অর্থাৎ 4 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখবো 11 ইন্টু মিনিট, মিনিট কত? 30, মাইনাস 60 ইন্টু আওয়ার, আওয়ার বলতে কত? 4, এখানে 4 হবে, বাই এখানে 2 হবে। যদি ক্যালকুলেশন করি 3 11 33, 330 মাইনাস এখানে 4 6 24, 240, নিচে হচ্ছে 2। আপনি যেটা মডুলাস করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখুন আপনার হচ্ছে 0, যদি আমরা বিয়োগ করি 0, 4 আছে কত? হচ্ছে 13,
এখানে 7, 7 আর 6 13, এবং এখানে হচ্ছে আমাদের 3 হবে, 3 মিলে গেল 0, এখানে হচ্ছে 2। এখন যদি আমরা এই 70 থেকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 35 ডিগ্রি। এই প্রশ্নের অ্যান্সার হবে মূলত 35 ডিগ্রি, বাট এখানে কিন্তু কোনো অপশনে এইটা নাই, সুতরাং এই অঙ্কটাই আসলে অপশনগুলো ভুল ছিল, অ্যান্সার কিন্তু হচ্ছে 35 ডিগ্রি। আমরা এবারে বহুভুজ সংক্রান্ত ম্যাথ দেখার চেষ্টা করব। এখানে একটা ম্যাথস আমি এখানে উঠিয়েছি, যে ফর্মুলাটা আমি দেখাবো এই একটা ফর্মুলার মাধ্যমে বহুভুজের যতগুলো ম্যাথস আছে সবগুলো আপনি করতে পারবেন। এখানে বলা হচ্ছে একটি ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত। অপশনগুলো এখানে দেওয়া আছে, 5 সমকোণ, 6 সমকোণ, 8 সমকোণ, 3 সমকোণ। ষড়ভুজের কথা বলা হচ্ছে। যখন আপনাকে এই বহুভুজ সংক্রান্ত কোশ্চেন আসবে তখনই আপনি এইটা সূত্র লিখে নেবেন, বাহুর সংখ্যা বহিস্থ কোণ সমান সমান 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা। ওকে, এখানে প্রশ্ন যেটা বলেছে, যদি আপনাদেরকে আমি একটু ধারণা দিই, যে একটা ষড়ভুজের কথা বলা হচ্ছে, 6টি কোণের সমষ্টি কত? 1। ওকে, আমি এখানে ষড়ভুজ আট করেছি একটা, এই ষড়ভুজের 6টি কোণের সমষ্টি, অর্থাৎ এই 1 2 3 4 5 6, এই 6টা কোণের সমষ্টি কত সেটা আপনাকে বের করতে হবে সহজ ভাষায়। এখন দেখুন, আমাদের এই ভিতরের কোণগুলো বা অন্তঃস্থ কোণগুলো বের করার জন্য আমাদের ফর্মুলাটাতে বহিস্থ কোণ ফার্স্টে আপনাকে বের করতে হবে। কি বের করতে হবে? আগে বহিস্থ কোণ বের করতে হবে। তাহলে বহিস্থ কোণ সমান সমান 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা, 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা। প্রশ্নে বাহুর সংখ্যা দেওয়া থাকে, যদি পঞ্চভুজ বলা থাকে তাহলে বাহুর সংখ্যা 5, যদি ষড়ভুজ বলা থাকে বাহুর সংখ্যা 6, যদি সপ্তভুজ বলা থাকে বাহুর সংখ্যা 7, যদি অষ্টভুজ বলা থাকে বাহুর সংখ্যা 8। তাহলে বাহুর সংখ্যা আমাদের এখানে 6 লেখা আছে, 6 লিখলাম, কাটাকাটি করে দিলাম, 6 তার মানে হচ্ছে 60 ডিগ্রি। এখানে দেখুন আমরা কি বের হলো, বহিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন এই যে আমি এখানে রেখাটা এঁকেছি, এখানে দেখুন এটা কিন্তু বহিস্থ কোণ, এটা তো অন্তঃস্থ কোণ। ওকে, বহিস্থ কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন আপনি দেখুন, তাহলে এইটা কত? এটা এক সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এইটুকু যদি 60 হয়, এই পুরোটাই 180, তাহলে 180 থেকে যদি আপনি 60 বাদ দেন তাহলে 120 ডিগ্রি, তাহলে এইটুকু পাচ্ছি 120 ডিগ্রি। তার মানে এইটা যেহেতু 120 ডিগ্রি, তাহলে এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি এবং এইটাও 120 ডিগ্রি। তার মানে 6টা 120 ডিগ্রি কোণ আছে ভিতরে। তাহলে 6 × 120 = 6 × 72, 720 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। একটা এই ষড়ভুজের ভিতরে টোটাল কত ডিগ্রি কোণ আছে? 720 ডিগ্রি কোণ আছে। এখন বলা হচ্ছে যে এখানে কিন্তু 720 ডিগ্রি অ্যান্সার নাই, বলা হচ্ছে যে কত সমকোণ। তাহলে এই 720 ডিগ্রি কত সমকোণ হয়? তাহলে এই 720 কে আমরা জাস্ট 90 দ্বারা ভাগ করব, কারণ 90 ডিগ্রি সমান এক সমকোণ। 90 দ্বারা ভাগ করলে এইটা ক্যান্সেল, 8 নং 72, এখানে 8 সমকোণ। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার গ, 8 সমকোণ। এখানে বলা হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই প্রশ্নটি ক্যাবে এসেছিল 2024 সালে। অপশনগুলো এই সাইডে দেওয়া আছে। প্রশ্নটা বলা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আট করি এরকম, এর আবার দুইটা বাহু সমান, সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান। ধরে নিচ্ছি এই বাহু আর এই বাহু সমান, তাহলে কিন্তু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এর অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে এটার ক্ষেত্রফলটা আপনাকে বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার জন্য ফার্স্টলি যেহেতু আমাদের এই বাহু এবং এই বাহু সমান, সুতরাং এই বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, এই বাহুর দৈর্ঘ্য কি হবে? এ হবে। এখন পিথাগোরাস কি বলেছিল? পিথাগোরাস বলেছিল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার, 12 এর উপর স্কয়ার। এটা যোগ করলে 2 স্কয়ার = 144, এবং এইখান থেকে আমরা লিখতে পারি স্কয়ার = 144 ভাগ 2 = 72। এখন স্কয়ারের মান পাচ্ছি আমরা 72।
এবার বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। যে কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। তার মানে এখানে হাফ থাকবে, ভূমি কত এ ইন্টু উচ্চতা কত এ, এ আর এ গুণন করলে এখানে হাফ ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে। এ স্কোয়ারের ভ্যালু কত আমাদের 72। তার মানে এখানে পাচ্ছি 1/2 ইন্টু 72 মানে হচ্ছে 36। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে এই জিনিসটার ক 36। এ ধরনের বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা ত্রিভুজের কোণের মানগুলো বের করতে বলতে পারে। সুতরাং আপনি যদি এই ম্যাথটা যদি খুব মনোযোগ দিয়ে করেন তাহলে কিন্তু এই ক্ষেত্রফল সংক্রান্ত ত্রিভুজের আপনার একটা বিষমবাহু ত্রিভুজ হতে পারে বা আপনার হচ্ছে সমবাহু ত্রিভুজ হতে পারে। এই যে ক্ষেত্রফল সংক্রান্ত যে সূত্রগুলো এগুলো কিন্তু আপনার জেনে পরীক্ষার হলে যেতে হবে। আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সবসময় মাথায় রাখতে হবে এই ক্যাটাগরির যে ম্যাথগুলো রয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের কর্ণ এবং ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল রয়েছে এবং ট্রাপিজিয়ামের যে উচ্চতা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো খুব ভালো করে দেখে যাবেন। আমি এখানে জাস্ট একটা অনুরূপ একটা ম্যাথ দিচ্ছি, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন 36 বিসিএস এই প্রশ্নটি এসেছিল এবং বিসিএস প্রশাসন 2021 সালেও এই প্রশ্নটি এসেছিল। এখানে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হবে সেটা। দেখুন প্রশ্নটা দেখে আসলে তেমন কিছুই বোঝা যায় না, বাট যদি আমরা একটু চিত্র আর্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু ইজিলি ম্যাথটি সলিউশন করা যায়। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ধরুন আমাদের বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের তো 4টা বাহুই সমান হয়। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ হলে এর কর্ণের দৈর্ঘ্য হবে a√2। আমি কি বলেছি, যদি কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে a√2। তো এইখানে কি দেয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, তার মানে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত a√2, এটা শর্ত মতে। তাহলে a√2 এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে কত 4√2। এই √2 আর √2 ওমিট হয়ে যায়, তাহলে a কত আসে 4 আসে। a হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তার মানে এইটা যদি a হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত 4, এই বাহুর দৈর্ঘ্য 4, এই বাহুর দৈর্ঘ্য 4, এই বাহুর দৈর্ঘ্য 4। এখন প্রশ্নে বলা হচ্ছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, অর্থাৎ এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা কত হবে। তাহলে ক্ষেত্রফলটা হবে বর্গের ক্ষেত্রফল সমান কি, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে এক বাহুর উপর a স্কয়ার। তাহলে যেহেতু এক বাহুর দৈর্ঘ্য এখানে 4 তাহলে ক্ষেত্রফলটা হবে 4 এর উপর a স্কয়ার মানে 4×4 = 16। এটা হচ্ছে আমাদের অ্যানসার, এই যে মিস্টার ক। দেখুন এই কোশ্চেনটা যতটা না কঠিন, অঙ্কটা যখন আপনি করতে যাবেন অনেক বেশি সহজ। এবং এই কোশ্চেনটা আমি এখানে দেখানোর কারণে আপনার কাছে কঠিন মনে হতে পারে বা অনেক বড় মনে হতে পারে, বাট অ্যানসারটা কিন্তু এখানেই আছে। এখানে দেওয়া আছে 4√2, বর্গের এক বাহুর দৈর্ঘ্য a, তাহলে কর্ণ a√2, তার মানে এর মান হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার করলে 4×4 = 16। দ্যাটস ইট। এখানে আপনারা যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এই ম্যাথটি এনএসআই এর নিয়োগ পরীক্ষায় 2021 সালে এসেছিল। এই ধরনের ম্যাথসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাথস আপনারা যেখানেই পাবেন সেখান থেকে করার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের বাজারে যে বইগুলো রয়েছে এই বইগুলো থেকে দেখার চেষ্টা করবেন। অবশ্যই দেখে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 2 একক, বৃত্তটির ক্ষেত্রফল কত। এখানে অপশনগুলো দেওয়া আছে। বৃত্তে অন্তর্লিখিত এই অঙ্কটা করার জন্য এই অন্তর্লিখিত শব্দটা আগে বুঝতে হবে। বৃত্তে অন্তর্লিখিত মানে ভিতরে অবস্থান করবে, এটা হচ্ছে একটা বৃত্ত। বৃত্তে অন্তর্লিখিত বর্গ, বৃত্তের ভিতরে বর্গ। তো এটা যদি বৃত্ত হয় এর ভিতরে যদি আমি একটা বর্গ আর্ট করি, এটা হচ্ছে বৃত্তের ভিতরের বর্গ। বৃত্তের অন্তর্লিখিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে 2 একক। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত, এই বৃত্তটির ক্ষেত্রফল কত আমাদের এটা
বের করতে হবে তাহলে। আচ্ছা, তাহলে এটা বের করার জন্য আমাদের ভিতরটা যেহেতু একটা হচ্ছে বর্গক্ষেত্র, এর এক বাহুর দৈর্ঘ্য আমরা জানি, সুতরাং এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য হবে a√2। তাহলে এর মান কত? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, মানে হচ্ছে 2√2। তো এইটা পাচ্ছি আমরা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তার মানে এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে 2√2, এইটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। কার কর্ণের দৈর্ঘ্য? বর্গটার কর্ণের দৈর্ঘ্য। আপনি বিশ্বাস করুন বা না করুন, বর্গের কর্ণের দৈর্ঘ্য যা, এটি কিন্তু বৃত্তের ব্যাস, যেটা কেন্দ্র দিয়ে গমন করেছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। আমাদেরকে বের করতে বলেছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে πr²। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানে পাইয়ের মান তো জানি 3.1416 বা কনস্ট্যান্ট এই অবস্থায় থাকবে, এবং শুধু আর এর মানটা আমাদের দরকার। তাহলে আর এর মানটা আমাদের কত হবে এখানে? তার মানে হচ্ছে বৃত্তের আর কি, বৃত্তের ব্যাসার্ধ, এই যে এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে ব্যাস যদি 2√2 হয়, তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমি কি পাচ্ছি? ব্যাসার্ধ পাচ্ছি। 2 দ্বারা ভাগ করলে √2 পাচ্ছি, √2 হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমরা এখানে মানটা বসাই দেব ক্ষেত্রফলের জায়গায় পাই এবং √2 তার উপরে হোল স্কয়ার। কারণ এখানে আমাদের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে √2, স্কয়ার রুট ক্যান্সেল, এখানে পাই ইন্টু 2, তার মানে হচ্ছে 2 পাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে মিস্টার গ হচ্ছে এখানকার অ্যান্সার। আপনারা যদি জ্যামিতি পার্ট থেকে আমি যে ম্যাথসগুলো দেখিয়েছি, এই ম্যাথসগুলো এবং এর আশেপাশে যে রুলসগুলো আমি বলেছি, শুধু এগুলো যদি কভার করে রাখেন, তাহলে আমার মনে হয় না ম্যাথমেটিক্সে আপনার কোনো প্রবলেম হবে জ্যামিতি পার্ট থেকে। আজকের এই ভিডিওতে আমরা ম্যাথমেটিক্সের বাকি যে অধ্যায়গুলো ছিল, এই অধ্যায়গুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখুন, আমি যে ম্যাথসটি উঠিয়েছি, এই ম্যাথসটি বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2022 সালে এসেছিল। এখানে এই সংখ্যাটা অঙ্ক, এখানে এই ম্যাথসটি সংখ্যা অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে √something ইন্টু √something ইকুয়ালস টু কত, এটা আপনাকে বের করতে হবে। দেখুন, এই ম্যাথগুলো কিন্তু খুব ইজিলি আমরা সলিউশন করতে পারি। 2 থেকে 3 উপায়ে অঙ্কগুলো করা যায়। আমি 2টা সিস্টেম এটা দেখাবো। প্রথমত, এই পার্টটার অর্থ কি দেখুন। 0.01 এই পার্টের অর্থ কি? যে এই পার্টটাকে 0.01 কে রুট ওভার করতে হবে, 0.01 কে রুট ওভার করতে হবে। এইটাকে যদি আমরা রুট করি, তাহলে কিন্তু আমরা জাস্ট হচ্ছে এই 0.01 এর জন্য শুধুমাত্র একটা 1 পাবো। ওকে, এবং এর সঙ্গে গুণন অবস্থায় রয়েছে কত? 0.0001 এরকম আছে। আমরা জানি যে প্রতি জোড়া উৎপাদকের জন্য একটা মাত্র উৎপাদক আসে এই রুট ওভারের যে ক্যালকুলেশনগুলো, এগুলোতে। তো সিমিলার ক্যাটাগরিতে আমাদের এখানে এটাকে যদি আমরা রুট করি, তাহলে এই এক জোড়া শূন্যের জন্য আমরা একটা শূন্য পাবো। এই এক জোড়ার জন্য আমরা একটা শূন্য নিলাম। এবারে এইটার বর্গমূল যদি করি সিমিলার ক্যাটাগরিতে 0.01 এর মতো, তাহলে এখানে অনলি 1 আসবে। ওকে, অ্যান্সার মূলত এইটা আমরা গুণ করে দিলে যা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। দেখুন, এখানে এই পজিশনে আসার পর আপনি শুধু সার্থক অঙ্কগুলো গ্রহণ করবেন। 1 আর 1 হচ্ছে সার্থক অঙ্ক, 1 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। শূন্য যেটা আছে এটা হচ্ছে অভাবজ্ঞাপক অঙ্ক। তো আমাদের কাজ হচ্ছে সার্থক অঙ্কগুলো গ্রহণ করবো। এই 1 আর 1 গুণন করলে আমরা কিন্তু এখানে 1ই পাবো। ওকে, এখন আমাদের দেখতে হবে যে এখানে কত ঘর পর দশমিক ছিল। এখানে দেখুন কত ঘর পর, 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর, এইখানে 1 ঘর, তারপরে 3 ঘর পর দশমিক। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর দশমিক, এইখানে দশমিক, এইখানে একটা আমরা শূন্য দিয়ে রাখলাম। তার মানে অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের এটা 0.001। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার। যদি এই ম্যাথসটাই আমি একটু অন্যভাবে টেকনিক্যালি করি, সেটা হচ্ছে 0.01 আছে। এবারে যদি আমি দশমিকটাকে উজ্জ্ব করে দিই, অর্থাৎ দশমিকটাকে আমি উঠাই দিলাম, দশমিকটাকে উঠাই দিলে আমি এখানে বলবো 1.1 বাই এই দশমিকের জন্য একটা 1 এবং 2টা শূন্য। ওকে, এখানে রুট ওভার থাকবে।
ইন্টু আবার যদি আমি এখানে যে পার্টটা রয়েছে এইটার দশমিক যদি উঠাই দিই আমি ইন্টু 0.001 এরকম আছে। তাহলে আমি এখানে একটা 1 দশমিকটা তুলে দিলে এখানে একটা 1 পাবো এবং কয়টা শূন্য পাবো 1 2 3 4টা শূন্য 1 2 3 4টা শূন্য পাবো। ওকে, অর্থাৎ দশমিকের জন্য একটা 1, বাকি এখানে আছে হচ্ছে আমাদের 4টা সংখ্যা আছে, এই জন্য একটা ডানে 4টা শূন্য বসবে। ওকে, তাহলে আমরা যদি এই 100-এর উপরে রুট করি, 1-এর উপর রুট করলে 1ই হয়, 100-এর রুট করলে 10 হয়, ইন্টু এখানে যদি আমরা এই 10,000-এর উপরে রুট করি তাহলে আমরা এখানে পাবো 100 পাবো। এখন আমরা এখানে 1/10 দ্বারা যদি 100-কে গুণ করি তাহলে 100 আর এখানে একটা শূন্য বাড়বে, মানে 1000। তাহলে 1কে যদি 1000 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 1 ভাগ হচ্ছে 1000 যদি আমরা ভাগ করি তাহলে এখানে দশমিকটা আপাতত এখানে আছে। তাহলে এই সংখ্যাটা 1কে যদি 1000 দ্বারা ভাগ করি আমরা সেক্ষেত্রে উপরের সংখ্যাটা কি হয়ে যাবে, ছোট হবে আরো। কত ঘর, এখানে 3টে শূন্য আছে, 0.001 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রথম মেথডটাতে 0.001 উত্তর এবং সেকেন্ড যে মেথডটা 0.001, এটা হচ্ছে অ্যান্সার। কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4500 টাকা চাঁদা আদায় হলো। ওই স্থানে লোক সংখ্যা কত ছিল? এই কোশ্চেনটি দেখুন বিআরইবিতে 2023 সালে এসেছিল। সুতরাং এই কোশ্চেনটি কিন্তু বা এই ধাঁচের বা এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের লোক সংখ্যা কত ছিল সেটা বের করতে হবে। কোন স্থানে যতজন লোক ছিল, লোক যতজনই থাক প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেয়, মোট 4500 টাকা চাঁদা আদায় হলো। তো কতজন লোক ছিল সেটা কথা বলা হয় না এবং সেটা আপনাকে বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি লোক ছিল x জন। এখানে বলছে প্রত্যেকে তত 5 টাকা, তত 5 টাকা। লোক সংখ্যা কতজন? x জন। লোক সংখ্যা ধরে নিচ্ছি, এটা লোক সংখ্যা x জন, প্রত্যেকে একজনে তত 5 টাকা। লোক সংখ্যা তো হচ্ছে একজন, তাহলে তত 5 তার মানে হচ্ছে 5x, তার মানে হচ্ছে একজনে চাঁদা দেবে হচ্ছে 5x এবং একজনে যদি চাঁদা দেয় হচ্ছে 5x টাকা, লোক কতজন আছে? লোক আছে হচ্ছে x জন। তাহলে একজনে দেবে তাহলে বেশি, x ইন্টু 5x ক্যালকুলেশন করলে 5x²। তার মানে একজন লোক যদি চাঁদা দেয় তাহলে এত টাকা উঠবে, কিন্তু প্রশ্নে বলা হচ্ছে টোটাল 4500 টাকা উঠবে। তাহলে শর্ত মতে এইটা সমান সমান এই 4500। এখন এইখান থেকে আপনাদের x এর ভ্যালুটা বের করলেই কাজ শেষ। তাহলে x² = 4500 ভাগ 5, 5 নং 45 অর্থাৎ হচ্ছে 900। তাহলে x √900। 900 কে যদি আপনি রুট করেন, দুইটা শূন্যের জন্য একটা শূন্য আর 9 এর জন্য হচ্ছে একটা 3, তাহলে 3 0 30। তাহলে x এর মান হচ্ছে 30। তার মানে এই লোক সংখ্যা হচ্ছে 30 জন। প্রশ্নে বলেছে ওই স্থানে লোক সংখ্যা কত ছিল, তাহলে উত্তর হবে 30, অর্থাৎ মিস্টার খ হচ্ছে এখানকার অ্যান্সার। আপনারা যারা বর্তমান সময়ে বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করছেন আপনারা কিন্তু জানেনই যে সব সময়ে আপনাদেরকে সংখ্যা অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসে এই কোশ্চেনগুলো ফেস করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষাতেই সংখ্যা অধ্যায় থেকে অঙ্ক আসে। সেই উদ্দেশ্যে মূলত আমি এখান থেকে সংখ্যা অধ্যায়ের একটি অঙ্ক উঠিয়েছি, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে বলা হচ্ছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 2 3 4 5 10 11 15 16 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন হলে হবে না, এই কথা বলা হচ্ছে। এই অঙ্কটা আমরা 2 থেকে 3 ভাবে আমরা করতে পারি।
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। ধরুন একটি সংখ্যা যদি হচ্ছে আপনার 5 হয়, তাহলে পরের ক্রমিক পূর্ণ সংখ্যাটা কত হবে? তাহলে 6 হবে। 5 থেকে 6 আমরা কিভাবে পাবো? তার মানে একটা যদি x হয়, 5 থেকে 6 আমরা পাচ্ছি 5 এর সঙ্গে 1 যোগ করে, দেন আমরা 6 পাচ্ছি। যে কোনো সংখ্যা আপনি 10 নিচ্ছেন, এর পরবর্তী ক্রমিক সংখ্যা কত হবে? 11। এই 11 কিভাবে পাবেন? 10 এর সঙ্গে 1 যোগ করে আপনি এখানে 11 পাবেন। তার মানে একটি সংখ্যা যদি x হয়, এর পরবর্তী সংখ্যা কত হবে? x + 1 হবে। এটুকু তো আমরা শিওর। তো এখন বলা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। এমন দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা এখানে অপশনে দেয়া আছে যাদের বর্গের অন্তর 47। তাহলে একটি সংখ্যা যদি x হয়, তাহলে অপর সংখ্যা আমরা x + 1 ধরতেই পারি। তাহলে এখন কথা হচ্ছে বড় তাহলে কোনটা? অবশ্যই এটার সঙ্গে 1 যোগ অবস্থায় আছে, সুতরাং এটা বড় এবং এটা ছোট। বর্গের অন্তর যেহেতু বলেছে, সুতরাং অবশ্যই আপনাকে বড় ছোট ফাইন্ড আউট করতে হবে। আপনি ছোটটা থেকে তো বড়টা বাদ দিতে পারবেন না, আপনাকে করতে হবে কি? বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। বড় সংখ্যাটা কত আমাদের? x + 1 এবং আরেকটা হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে x। এদের বর্গের অন্তর, তাহলে এইটাকে বর্গ করতে হবে, এটাকে বর্গ করতে হবে, দেন বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত পাবো আমরা? বিয়োগ করলে আমরা পাবো এই 47। বইয়ে যেটা দেয়া আছে এই 47 আমরা পাবো। এখন আমাদের কাজ হচ্ছে x এর মান বের করা এবং x + 1 এর মান বের করা। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি আমরা x² + 2x + 1 - x² = 47। x² আর এই x² ক্যান্সেল হয়ে যায়। এখানে আমরা পাচ্ছি 2x, এই 1 এখানে প্লাস অবস্থায় আছে, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, = 47 - 1। তার মানে এখানে 46, 4 আর 6 46। এখানে x আছে, 2 গুণন অবস্থায় আছে, এই সাইডে আসলে ভাগ হবে। 46 কে যদি 2 দ্বারা ভাগ করেন সেক্ষেত্রে আপনি 23 পাবেন। তাহলে x এর মান পাচ্ছি আমরা কত? 23। যে দুইটি সংখ্যা আমরা ধরেছিলাম, একটি ধরেছিলাম x আর একটা হচ্ছে x + 1। x এর মান তো 23, তাহলে x + 1 এর মান কত? 24 হবে। ওকে, তাহলে এখানে আমরা অ্যানসার দেখতেছি হচ্ছে মিস্টার খ 23 এবং 24। এই দুইটা দেখুন পূর্ণ সংখ্যা এবং ক্রমিক সংখ্যা, পরস্পর ক্রমিক সংখ্যা। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, আমি কিন্তু আমার লেকচারগুলোতে সবসময় বলি, আপনারা যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, এবং 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ 10 এর উপর বর্গ করলে কত হয়, 11 এর উপর বর্গ করলে কত হয়, এভাবে 28 এর উপর বর্গ করলে কত হয়, 29 এর উপর বর্গ করলে কত হয়, 30 এর উপর বর্গ করলে কত হয়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। এবং 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন, যেমন 18 এর উপরে ঘন করলে কত হবে, 19 এর উপরে ঘন করলে কত হবে, 20 এর উপরে ঘন করলে কত হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি আপনি এটা মুখস্থ রাখতে পারেন তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ মনে হবে, আপনাকে কোনো সিস্টেমে যেতে হবে না। দেখুন এখানে 23 এর উপর বর্গ করলে কত হয় এবং 24 এর উপর বর্গ করলে কত হয়, এটা যদি আপনার মুখস্থ থাকে এবং আপনি যদি বিয়োগ করে দেন তাহলে কিন্তু আপনি 47 পেয়ে যাবেন। তো এইভাবেও আপনি কিন্তু এই অঙ্কটা করতে পারেন। সংখ্যা অধ্যায় থেকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এখানে বলা হচ্ছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের সমষ্টি কত হবে। অর্থাৎ এমন 3টি সংখ্যা গুণ করতে হবে, ওই সংখ্যা থেকে গুণ করলে 120 হবে, এবং ওই সংখ্যা থেকে যদি যোগ করেন তাহলে তাদের সমষ্টি কত হবে সেটা আপনাকে বের করতে হবে। তো এখন এই ধরনের অঙ্ক যদি আসে, এই অঙ্কটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই ধরনের অঙ্কগুলো ফার্স্টে আপনি করবেন কি, 120 আপনি লিখবেন, লেখার পর এর ভাগশেষ থিওরির মাধ্যমে উৎপাদকগুলো বের করবেন। দেখুন এখানে 120 আছে, যদি আমি 2 দ্বারা দিই তাহলে এখানে 60 হবে, আবার যদি 2 দ্বারা দিই এখানে 30 হবে, আবার যদি 2 দ্বারা দিই তাহলে এখানে 15 হবে, আবার যদি 3 দ্বারা দিই তাহলে এখানে 5 হবে। এখন পরপর 3টি সংখ্যার গুণফল 120, তাহলে আমরা এখানে পরপর 3টি সংখ্যা আমাদের বের করতে হবে। একটি সংখ্যা 5, এই দুটো যদি গুণ করি তাহলে 6, এবং এই দুটো যদি গুণ করি তাহলে 4। এখন দেখুন পরপর 3টি সংখ্যা হয়েছে, 4 একটা, 5 একটা এবং 6 একটা। এই তিনটা যদি আপনি গুণ করেন তাহলে আপনি 120 পাবেন, কারণ এই যে উৎপাদকগুলো এগুলো কিন্তু আমরা এই 120 থেকেই পেয়েছি। এখন এই তিনটির যোগ করলে কত হবে সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে 5 6 11 আর 4 15।
তাহলে অ্যান্সার হচ্ছে আপনাদের 15, এই যে মিস্টার ঘ। এখানে আমরা ফ্র্যাকশন থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখবো। এখানে বলা হচ্ছে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে। দেখুন এই ধরনের ম্যাথসই কিন্তু 35তম বিসিএস একটা এসেছিল। এই ম্যাথসগুলো আসলে এখানে এই ম্যাথটা হয়তো ইজি মনে হচ্ছে, বাট এই শূন্যস্থানের যে ম্যাথগুলো থাকে এগুলো কিন্তু অনেকটা কমপ্লেক্সও হয়। তো আমরা এই ম্যাথটা দেখার চেষ্টা করব। এই যে হট চিহ্ন রয়েছে এইখানে কি বসবে, এইটা সলিউশন করার জন্য আমরা ফ্র্যাকশনটা এখানে লেখার চেষ্টা করব। 5/9 = 55/, এখানে কত বসবে সেটা আমরা বের করব। তো আমরা এটা x ধরে নিচ্ছি, তাহলে আমরা r গুণ করে দিচ্ছি। r গুণ করে দিলে 5x, অর্থাৎ এইটা গুণ করে দিব। 5x = এই দুটো গুণ হবে 55 × 9। এটা এই অবস্থায় রাখবেন, কারণ হচ্ছে এখানে 5 গুণ অবস্থায় আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে গেলে কোনোভাবে কেটে যেতে পারে। 55 × 9 বাই হচ্ছে এখানে 5 হবে। 5 দ্বারা যদি 55 কে কাটি এখানে 11 হবে। 11 দ্বারা যদি 9 কে গুণ করে 9 11 99, তার মানে x এর ভ্যালু হচ্ছে আমাদের 99, তার মানে এখানে হবে 99। তো এখানে অপশনে মিস্টার ঘ হচ্ছে এখানকার অ্যান্সার। ভগ্নাংশ থেকে আরো একটি ম্যাথ আমরা দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তর। দেখুন এই প্রশ্নটা কিন্তু অন্যভাবেও করতে পারে যে কোনটি ক্ষুদ্রতর। সুতরাং এখানে দুই ধরনের কোশ্চেন হতে পারে, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তর বা কোনটি ক্ষুদ্রতর। আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে কোনটি বৃহত্তর। তো আমি এখানে একটা সিস্টেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সিস্টেমটা আপনি মনে রাখলে ছোট বড় সবকিছু আপনি বের করতে পারবেন। প্রথমে ক এবং খ দুইটা ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করবেন। প্রথম ভগ্নাংশটা লিখবেন 3/4 এবং পরের দ্বিতীয় ভগ্নাংশটা লিখবেন 5/6। ওকে, লেখার পরে আপনার কাজ হচ্ছে এইটা দ্বারা একে গুণন করবেন। আপনি গুণ করে 3 6 18 আপনি এখানে লিখবেন। এইটা দ্বারা গুণন করে ঠিক এটা নিচে লিখতে হবে আপনাকে, এটা মাথায় রাখতে হবে। এবং এইটা দ্বারা যদি আপনি গুণন করেন, গুণ করলে যেটা হবে সেটা আপনার এর নিচে লিখতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিকস। তাহলে 3 6 18, 4 5 20। প্রশ্ন বলছে কোনটি বৃহত্তম। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি বড়, 18 বড় নাকি 20 বড়? যেহেতু 20 বড়, সুতরাং এইটার চেয়ে এই ভগ্নাংশটা বড়। ওকে, তাহলে এই দুইটার মধ্যে আমাদের এটা বড়। এবার এইটা আর এটার মধ্যে কম্পেয়ার করব। 5/6 আর হচ্ছে 7/9। আবার সিমিলার ক্যাটাগরিতে আমাদের কাজ হচ্ছে এই দুটা মাল্টিপ্লাই করব। 5 9 45, এই দুটা গুণন করে, অর্থাৎ এইটা গুণন করে এর নিচে লিখব। আবার 6 7 42। তাহলে আমাদের এই 45 আর 42 এর মধ্যে কোনটি বড়? অবশ্যই 45 বড়, সুতরাং এই ফ্র্যাকশনটাই বড়। এইটার চেয়েও এই ফ্র্যাকশনটা বড়। তাহলে আমরা এখানে পাচ্ছি 5/6। তাহলে এই ফ্র্যাকশনটা এটার চেয়েও বড় পেলাম, এটার চেয়েও বড় পেলাম। এখন এইটার সঙ্গে আমরা কম্পেয়ার করব। 11/18, 11/18। যদি আমরা আবার পূর্বের ক্যালকুলেশন করি, 5 18 এখানে হচ্ছে 90, আর এখানে 6 11 66। আমরা দেখব কোনটা বড়। এইটা বড়, সুতরাং এই ফ্র্যাকশনটা বড়, 5/6। তার মানে এখানে অপশন হচ্ছে মিস্টার খ, এটা। দেখুন যদি আপনার হচ্ছে কোনটি ক্ষুদ্রতর বলে, তাহলে এভাবে আপনারা বের করতে থাকবেন। মানে যেটা ক্ষুদ্রতর শুধু সেটাকে রাখবেন এবং বাকিটাকে ওমিট করে দিবেন। ডেসিমেল ফ্র্যাকশন থেকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এখানে বলা হচ্ছে 0.2, 0.02, 0.002, 0.0002 এটা গুণ করলে কত হবে? আমাদের পরীক্ষা হলে যেহেতু ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, সুতরাং আমরা এটা মুখে মুখে করতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখুন মুখে মুখে করার একটা উপায় হচ্ছে, এই ধরনের ম্যাথ যদি থাকে, ফার্স্টলি আপনার কাজ হচ্ছে সার্থক অঙ্কগুলো গুণন করা। সার্থক অঙ্ক এখানে কি আছে? এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে 4টা 2 আছে। তো 4টা 2 গুণ করলে আপনার কত হবে? 16 হবে। এই 16 আপনি এখানে লিখবেন। এবারে আপনি দেখবেন টোটাল হচ্ছে কত ঘর পর দশমিক আছে। এখানে কত ঘর পর দশমিক আছে? 4 ঘর পর দশমিক। এখানে কত ঘর? 3 ঘর। তাহলে 4 আর 3 7 ঘর। আর এখানে হচ্ছে 2 ঘর, 9 ঘর। আর এখানে হচ্ছে 1 ঘর। এই হচ্ছে 10 ঘর পর দশমিক। তাহলে 16 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর পর দশমিক।
তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এখানে টোটাল 10টা সংখ্যা থাকবে দশমিকের পরে। আমরা এখানে গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে অ্যান্সার হচ্ছে মিস্টার ঘ। এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, সংখ্যা দুইটির লসাগু কত। এই প্রশ্নটি 36তম বিসিএস এসেছে এবং সিএজি অডিটর জেনারেল যেখানে সেই পরীক্ষা এসেছে, এখানে অপশনগুলো দেওয়া আছে। দেখুন এই প্রশ্নটি কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন। এই কোশ্চেনটি দেওয়ার অর্থ হচ্ছে যে আসলে আপনি গুণনে কতটা পারদর্শী এবং গুণন করতে আপনি কতটুকু টাইম খেয়ে ফেলছেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। ফার্স্টলি আমি এটার বেসিকটা একটু দেখার চেষ্টা করব, দেন আমরা এই ধরনের কতগুলো অঙ্ক আমরা করতে পারি সেটা দেখব। এখানে দেখুন এই ধরনের অঙ্কগুলো লসাগু, গসাগু এবং গুণফল, এই ধরনের অঙ্কগুলোর একটা মাত্র ফর্মুলা, জাস্ট এটা মনে রাখবেন। দুইটি সংখ্যার গুণফল, এটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলাটা। বলা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল সমান সমান ওই সংখ্যা দুইটির লসাগু এবং ওই সংখ্যা দুইটির গসাগু। অর্থাৎ ওই দুইটি সংখ্যার আপনি লসাগু বের করবেন এবং গসাগু বের করবেন। লসাগু এবং গসাগু বের করার পর যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে ওই সংখ্যা দুইটির গুণফলটা আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। প্রশ্নতে আসলে বিভিন্ন ধরনের তথ্য দেয়া থাকতে পারে, যেমন এইখানে কি দেয়া আছে, দুইটি সংখ্যার গুণফল, অর্থাৎ এই পার্টটা দেয়া আছে এবং গসাগু 13 এবং এই পার্টটা দেয়া আছে, তাহলে এইটা পার্ট দেয়া আছে এবং এইটা পার্ট দেয়া আছে। তাহলে দুইটি সংখ্যার লসাগু কত, ওই সংখ্যাদ্বয়ের লসাগু কত, তাহলে ওই সংখ্যাদ্বয়ের লসাগু আমরা বের করব। আবার এমনও হতে পারে যেমন এইটা হচ্ছে 3380 সংখ্যা দুটির গুণফল এবং গসাগু দেওয়া আছে 13। তাহলে আমাদের এই লসাগু কত এটা আমাদের বের করতে হবে, সংখ্যা দুইটি লসাগু কত সেটা আমাদের বের করতে হবে। এটা আমরা করব, এতে প্রবলেম নাই। আবার যদি আপনাদের বলে যে লসাগু এত, গসাগু কত, সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, তাহলে যদি একই ফর্মুলা আমরা ইউজ করব। জাস্ট হচ্ছে পক্ষান্তরের যে সিস্টেমটা, যেমন এখানে গুণন আছে তাহলে ভাগ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে লসাগুর ভ্যালুটা বের করতে চাই তাহলে কিভাবে আমরা করতে পারি, লসাগুর ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে এই পার্ট দুইটা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। যেহেতু আমি লসাগু বের করব তাহলে গসাগু তো এখানে রাখা যাবে না, অবশ্যই এই সাইডে নিয়ে আসতে হবে। গসাগুটা এই অবস্থায়, এখানে কি অবস্থায় আছে, গুণন অবস্থায়, তাহলে এই সাইডে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু। তার মানে ইভেন্চুয়ালি আমি এটা লিখতে পারি লসাগু সমান সমান, এই লসাগু সমান হবে, এইটাকে আমি রাখছি, রাখার পর এইটা লিখবো দুইটি সংখ্যার গুণফল, শুধু আমি গুণফল লিখে দিচ্ছি, গুণফল ভাগ কি হবে, গসাগু। গসাগু ওকে। সংখ্যা দুটির গুণফল কত, 3380, 3380 এবং গুণফল গসাগু কত আমাদের 13, এটা দেয়া আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, লসাগু বের করতে পারবো আমরা। তাহলে এখানে বলেছে আমাদের লসাগু কত। দেখুন এখানে আসার পরে অন্য কিছু চিন্তা না করে আপনারা ইজিলি ভাগ করার চেষ্টা করবেন নরমাল মুডে। যদি আপনি টেনশন নেন বা চাপ নেন এত বড় ভাগ আমি কিভাবে করব, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। একদম নরমাল সেন্সে আপনি ভাগ করা শুরু করে দিবেন, দেখবেন যে 1 মিনিট লাগবে না, এর আগে ভাগটা শেষ হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি সিস্টেমটা। দেখুন আপনি ফার্স্টলি এই 13 দ্বারা এই 33কে ভাগ করবেন। 13 দ্বারা যদি 33কে ভাগ করেন, 3 13 39, 13 2 26, তার মানে হচ্ছে 2 বার যাবে। আমি কিন্তু 2 লিখলাম। 13 2 26, এখানে আছে কত, 33। 26 থেকে 33 কত, 7 আর এখানে কত, 8, তার মানে হচ্ছে 78। 7 আর 8 78। এই 13 দ্বারা যদি আপনি 78কে ভাগ করেন সেক্ষেত্রে আপনি 6 পাবেন। 6 13 78 হয় এবং এখানে একটা শূন্য আছে, শূন্যটা এখানে দিয়ে দিবেন। তার মানে আমরা কত পাচ্ছি, 260 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই যে লসাগুটা। তো অপশনে আমরা দেখব 260 এই জিনিসটা কত রয়েছে। তো এই ধরনের বেশ কিছু অঙ্ক রয়েছে এবং এই ধরনের ম্যাথসগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। দেখুন মাঝে মধ্যে দেখা গেল যে হচ্ছে লসাগু আছে, গসাগু আছে, সংখ্যা দুটির গুণফল বের করতে হবে, তার মানে জাস্ট দুইটা গুণ করে দেবেন। ওকে, এই ধরনের রুলসগুলো আপনারা দেখে নেবেন। 100 টাকার 1/2% সমান কত। দেখুন এটা হচ্ছে একটা শতকরার অঙ্ক। এই ম্যাথটি করার জন্য আপনার এখানে হাফ থাক, 1/3 থাক, 1/4 থাক, বা যত ধরনের অস্বাভাবিক ফিগার থাক আপনি এটা চিন্তা করবেন না। আমাদের শতকরার যে নর্মাল যে রুলসটা, পার্সেন্ট
বা প্রতি শতে যে ক্যালকুলেশনটা, শুধু এইটা বেসিকটা ধরে আপনি ক্যালকুলেশন করবেন। যেমন এই অঙ্কটাতে আপনি যদি 100 লেখেন, 100 টাকার হাফ পার্সেন্ট, 100 টাকার হাফ পার্সেন্ট, এটা তো একদম বেসিক বিষয়টা। এখন জাস্ট হচ্ছে পার্সেন্টটাকে উঠাই দিব, 100 ইন্টু হাফ ইন্টু পার্সেন্ট মানে হচ্ছে 1/100, জাস্ট এটা। এখন দেখুন এই 100 আর এই 100 ক্যান্সেল, তার মানে 1/2। 1/2 তো আসলে এখানে অ্যান্সার নাই, ডেসিমাল ফ্র্যাকশনে আছে। তাহলে 1/2 কে যদি আমরা ডেসিমাল ফ্র্যাকশন আসি 0.5 বা 0.5 আর কি, 0.5, এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের উত্তর হচ্ছে এই যে মিস্টার খ। দেখুন এই পার্সেন্টেজ সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, এখানকার আপনি প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হয় কিভাবে, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হয় কিভাবে, মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হয় কিভাবে, ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় কিভাবে, এই যে বিষয়গুলো এগুলো জানতে হবে। এছাড়াও 1 কোটির 1% কত, 2 কোটির 1% কত, 1 কোটির 5% কত, 90 কোন সংখ্যার 10%, এই যে বিষয়গুলো, এই ধরনের ম্যাথসগুলো আপনারা এখান থেকে করার চেষ্টা করবেন। এবং পূর্বে যে ম্যাথটি আমরা দেখেছি, এটি ছিল আমাদের হচ্ছে লসাগু গসাগু সংক্রান্ত ম্যাথস। আপনাকে পরীক্ষার হলে যখন আপনি যাবেন তার আগে অবশ্যই লসাগুর পূর্ণরূপ কি, গসাগুর পূর্ণরূপ কি, এবং ফ্র্যাকশনের লসাগু কিভাবে করতে হয়, এবং হচ্ছে নর্মাল সংখ্যার লসাগু কিভাবে করতে হয়, গসাগু কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে যাবেন। এখন আমরা যে ম্যাথটি দেখতে যাচ্ছি, এই ম্যাথটি সবসময় ইম্পর্টেন্ট ম্যাথস। 10 বছর আগে ইম্পর্টেন্ট ছিল, আগামী 10 বছর পরে ইম্পর্টেন্ট থাকবে, এবং বর্তমান সময়ের জন্যও ইম্পর্টেন্ট একটা ম্যাথস। দেখুন এই ম্যাথটি আসলে বিভিন্নভাবে আমরা করতে পারি। এখানে 2 ধরনের ম্যাথ থাকতে পারে। একটি এখানে আমি লিখেছি যে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। এখানে বলা হচ্ছে চিনির মূল্য 10% কমে যাওয়ায়, প্রশ্ন কিন্তু এরকমও থাকতে পারে চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায়, এই ধরনের কথাও থাকতে পারে। তো আমরা এই ম্যাথটি করার পরে আমরা বাকি উদাহরণগুলো দেখার চেষ্টা করব। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। দেখুন আগে যে মূল্য, যদি আগে আপনি 100 টাকার চিনি ব্যবহার করতেন, বর্তমানে 100 টাকায় আপনি যত কেজি চিনি পেতেন, ঠিক এখন আপনি 90 টাকায় তত কেজি চিনি পাচ্ছেন। তার মানে এখন আপনার সেভ হচ্ছে কত, এখানে আগে আপনি 100 টাকায় যত কেজি চিনি পেতেন, বর্তমানে আপনি 90 টাকায় ওই একই চিনি পাচ্ছেন। তার মানে এখানে বলছে কিন্তু চিনির ব্যবহার শতকরা কত বাড়াতে হবে, চিনির ব্যবহারটা বাড়াতে হবে, কারণ আপনার এখানে সেভ হচ্ছে 10 টাকা, তার মানে 10 টাকা চিনির ব্যবহার বাড়াতে হবে। বিষয়টা এরকম। তার মানে আমরা লিখতে পারি তাহলে 90 টাকায় ব্যবহার বাড়াতে হবে 10 টাকার, এবং 1 টাকায় ব্যবহার বাড়াতে হবে 10 ভাগ হচ্ছে 90, এবং শতকরার কথা বলছে, এবং 100 টাকা চিনি ব্যবহার বাড়াতে হবে 10 ইন্টু 100 বাই হচ্ছে 90। যদি আমরা ক্যালকুলেশন করি, এই শূন্য এই শূন্য ক্যান্সেল, তার মানে এখানে থাকে হচ্ছে 10 10 100 আর হচ্ছে 9 দ্বারা যদি 100কে কাটি, সেক্ষেত্রে আমাদের আসে দেখবেন হচ্ছে এখানে এরকম আসবে 11 সমস্ত 1/9% আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার ঘ। এভাবেও আপনি অঙ্কটা করতে পারেন। আবার যদি আপনি এটা শর্টকাট ফর্মুলাটা মনে রাখেন, বিষয়টা এই ধরনের, যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, আমি প্রথমে এটা দেখাচ্ছি, বাড়ালে ব্যবহার কত শতাংশ বাড়ালে চিনির খরচ একই থাকবে। যদি এই ধরনের থাকে, যেহেতু এখানে 10% কমে গেছে, সুতরাং আপনি এখানে লিখবেন 10 ইন্টু 100%। লেখার পরে এখানে কত পার্সেন্ট কমে গেছে, 10%, তাহলে 100 থেকে এই 10 বাদ দেবেন, তাহলে কত হয়, 90 হয়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কেটে দিবেন। আবার দেখুন এখানে হচ্ছে 100 ভাগ 9 এত পার্সেন্ট, ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, এখানে 11 সমস্ত 1/9%। এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার।
আবার যদি পরীক্ষার হলে আপনাকে বলে 10% বৃদ্ধি পাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনির বাবদ খরচ একই থাকবে, যদি এ ধরনের প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা লিখব 10 × 100। এইটা সবসময় ঠিক থাকবে, এখানে যদি 20% থাকে তাহলে এখানে 20 হবে, এদিকে 100% থাকবে, এখানে 30% থাকে এখানে 30 হবে, এখানে 100% থাকবে, ভাগ। এবারে বলানো হচ্ছে এখানে তো হচ্ছে কমে গেছে, এবারে বলানো হচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে 110 110। এবারে আপনি এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে যা হবে সেটা হচ্ছে আপনার অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। কোন স্কুলে একদিন 135 জন ছাত্র অনুপস্থিত ছিল, টোটাল অনুপস্থিত ছিল হচ্ছে 135 জন। অনুপস্থিতির হার 3% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? দেখুন, অনুপস্থিতির হার 3%, অনুপস্থিতির হার 3%। তার মানে আমরা যদি বিপরীত ক্রমে বিষয়টা চিন্তা করি, এ ধরনের যে কোন সংখ্যার 3%, ধরে নিচ্ছি x এর 3% কত হবে? 135 135। দেখুন, আপনি যদি এই লাইনটা খুব ভালো করে বুঝেন, এখানে বলানো হচ্ছে যে x এর 3% এই সংখ্যা, তার মানে এখানে নির্দিষ্ট একটা সংখ্যা পাওয়া যাবে। এটা যদি আমরা সলিউশন করি, x এর এমন একটা ভ্যালু পাওয়া যাবে যে ভ্যালুটা পাওয়া যাবে তারই 3% হচ্ছে এত। আর প্রশ্নে কিন্তু তাই বলছে যে আসলে 135 জন ছাত্র অনুপস্থিত ছিল, অনুপস্থিতির হার 3%, অনুপস্থিতির হার 3%, অনুপস্থিতির হার 3% হলে টোটাল স্টুডেন্ট এতজন হবে। তাহলে ওই কথাটা আমরা লিখছি যে এখানে লিখছি, ধরে নিচ্ছি যে x এর 3% ওই সংখ্যাটা, কোন সংখ্যাটা? এই 135। এখন আমরা x এর ভ্যালুটা বের করব। তাহলে x * 3 হচ্ছে 100 = 135। যদি আপনি ক্যালকুলেশন করেন, x = 135 হচ্ছে 100, আর নিচে হচ্ছে এই 3 চলে আসবে, অর্থাৎ এখানে গুণ অবস্থা আছে, এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, উল্টে যাবে। 3 দ্বারা যদি আপনি এই 13 কে কাটেন তাহলে 3 × 4 = 12, তাহলে 1 থাকে, 1 × 10 = 5 15, 3 × 5 = 15, 45 গুণন হচ্ছে 100, তার মানে 4 5 এবং 2টা 0, তার মানে অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ঘ। এখন যদি আমরা অঙ্কটা একটু সামারাইজ করি, তার মানে হচ্ছে 4500 x এর জায়গায় যাবে হচ্ছে 4500, 4500 এর 3% হচ্ছে 135। তার মানে প্রশ্নটা আপনি দেখুন, এখানে বলছে যে 135 জন অনুপস্থিত ছিল, তাহলে এই 135 হচ্ছে অনুপস্থিতির হার, অনুপস্থিতির হার। এখন বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তাহলে ছাত্র সংখ্যা অবশ্যই 4500 হবে, 45 এর 3% যেহেতু 135। সুদ সংক্রান্ত অঙ্কগুলো সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেক পরীক্ষাতে এখানে 2টা বা 1টা কোশ্চেন এখান থেকে অবশ্যই থাকে। তো আমরা এখানে যে ম্যাথটি নিয়েছি, এই ম্যাথটি সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদে 2018 সালে এসেছিল। এখানে বলা হচ্ছে 2% সরল সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সরল সুদে ওই টাকার বলতে এই 100 টাকার কথা বলা হচ্ছে, ওই টাকার বলতে এই 100 টাকার কথা বলা হচ্ছে। 3 বছরের সুদ কত বেশি? দেখুন, আপনি যখন এই সুদ সংক্রান্ত অঙ্ক বা কথার অঙ্কগুলো পড়তে যাবেন তখন আপনার রিডিং পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। রিডিং যদি আপনি খুব ভালোভাবে বা কোথাকার অর্থ কোথায় গিয়ে লাগাতে হবে এই বিষয়টা যদি খুব ভালো বুঝেন তাহলে কিন্তু এই ম্যাথসগুলো আপনি ইজিলি একবারেই পারবেন। আর যদি রিডিং আপনি ভালোভাবে না পড়তে পারেন, আর রিডিং ভালোভাবে পড়া বলতে আমি এটা বুঝাচ্ছি যে কোথায় থেকে কোথায় গিয়ে থামতে হবে বা ম্যাথসের কোন পার্টটা আপনাকে আগে রিডিং পড়তে হবে, পড়লে আপনি বুঝতে পারবেন ম্যাথটা, এই বিষয়টুকু আমি বোঝাচ্ছি। দেখুন, 2% সরল সুদে 100 টাকার 3 বছরের সুদ, এখানে কিন্তু কমা নেই, বাট এখানে যদি একটা কমা দেওয়া থাকতো তাহলে কিন্তু ইজিলি আরো সুন্দর বোঝা যেত আর কি, যে 2% আর সরল সুদে 100 টাকার 3 বছরের সুদ, এটা আপনি বের করে নেবেন, এখান থেকে আপনি একটা সুদ পাবেন। এবারে অপেক্ষা, এই সুদের চেয়ে 3% হার সুদে ওই টাকার, এই 100 টাকার 3 বছরের সুদ কত বেশি? দেখুন, প্রশ্ন যদি আপনি এভাবে পড়েন তাহলে কিন্তু অ্যান্সার আপনি অলরেডি পেয়ে গেছেন, এই ধরনের একটা বিষয়।
তার মানে আমাদের দুইটা সুদ এখানে বের করতে হচ্ছে, একটা হচ্ছে 2% আর সরল সুদে 100 টাকা 3 বছরের সুদ কত, আর একটা হচ্ছে 3% আর সরল সুদে 100 টাকা 3 বছরের সুদ কত। এই দুটোর জাস্ট আপনি বিয়োগ করবেন, বিয়োগ করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে অ্যানসার। তো প্রথমে 2% আর সরল সুদে 100 টাকা 3 বছরের সুদ কিভাবে বের করি আমরা, I = PNR। এটার মানেটা হচ্ছে আমি একটা সুদ বের করছি, তার মানে হচ্ছে মূলধন, মূলধন এখানে কত 100 ইনটু সময়, সময় কত আমাদের 3 বছর, ইনটু আর বলতে হচ্ছে হার, মুনাফার হার কত এখানে 2%, 2/% বলতে 100, তাহলে এইটা এবং এটা ক্যান্সেল, তার মানে 3 × 6। কারণ এখানে কিন্তু আমরা একটা সুদ পাইলাম, এই সুদটা হচ্ছে 6 টাকা। ওকে, এরপরে 3% আর সরল সুদে ওই টাকার 3 বছরের সুদ কত হবে, তাহলে একই ঘটনা, এই যে 100 টাকার 3 বছরের সুদ কত পার্সেন্ট, 3%, 3/100, এইটা এটা ক্যান্সেল, 3 × 3 = 9। এখন দেখুন এখানে একটা সুদ পাচ্ছেন, এখানে একটা সুদ পাচ্ছেন, এই সুদের পার্থক্যটা কত, 3 টাকা। তার মানে অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ক। খুবই সিম্পল। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, একটা মূলধন আছে যেটা 10 বছরে দ্বিগুণ হবে এবং ওই মূলধনটাই 3 গুণ হবে কত বছরে, তার মানে এখানে আপনাকে এই বছর বের করতে হবে। মূলধন কিন্তু সেম। আমরা যদি এই বিষয়টা একটু সিম্পলি ট্রাই করে দেখি, মানে চিন্তা করে দেখি, ক্যালকুলেশন না করে, ধরে নিচ্ছি যখন কোনো মূলধন থাকবে, আমার এই ভিডিওগুলো যারা আপনারা দেখেন, আমি কিন্তু সবসময় বলি কোনো মূলধন থাকলে মূলধনটা আমরা 100 ধরে নিই সবসময়, সব অঙ্কের ক্ষেত্রে। এভাবে কিন্তু সব অঙ্ক করাই পসিবল, অর্থাৎ সবগুলো অঙ্ককে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসার একটা সিস্টেম। যখনই কোনো মূলধন থাকবে আমরা এটা 100 ধরে নেব, তাতে ম্যাথটা অনেক ইজি হয়। ধরে নিচ্ছি এই মূলধনটা 10 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ এখানে এটা এই 100টা 10 বছরে আপনি ইউজ করবেন, 10 বছর পরে এটা দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কত, 100 এর দ্বিগুণ মানে হচ্ছে 200। এবারে বলছে ওই মূলধন বলতে এই 100টার কথা বলা হচ্ছে 3 গুণ হয় কত বছরে। এটাকে যদি আমি 3 গুণ করি তাহলে 300 হবে, 300 আমি এখানে লিখলাম। তাহলে এই 300 যে হলো এটা কত বছরে, আপনি দেখুন 100 থেকে যখন 200 আসছে তখন 10 বছর লাগছে, আবার 200 থেকে যখন 300-তে যাবে এখানে কিন্তু 100 বাড়বে, তার মানে এখানেও 10 বছর লাগবে। এখন দেখুন আমাদের এই 100 থেকে 300 হতে বা 3 গুণ বাড়তে কত বছর সময় লেগেছে, 10 + 10 = হচ্ছে 20 বছর। একজন লোক সপ্তাহে 450 টাকা আয় করেন এবং 300 টাকা ব্যয় করেন, তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? আমাদের অনুপাত বের করতে হবে, কার কার অনুপাত সেটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি এই অনুপাত কার কার অনুপাত বের করতে হবে এইটা যদি আপনি ঘুরায় ফেলেন তাহলে কিন্তু অঙ্ক আর হবে না। সুতরাং যার যার আয়ের বা ব্যয়ের অনুপাত, অর্থাৎ যার যার অনুপাত বের করতে হবে সেই বিষয়টা আপনি মার্কিং করে রাখুন। প্রথমে হচ্ছে আয়ের এবং পরে হচ্ছে সঞ্চয়। প্রথমে কিন্তু আয় লিখতে হবে, পরে সঞ্চয় লিখতে হবে। এখানে দেখুন সপ্তাহে আয় করে কত, 450 টাকা, 450 টাকা হচ্ছে আয় করেন এবং 300 টাকা ব্যয় করেন, 300 টাকা ব্যয় করেন, তাহলে তার সঞ্চয় কত, 450 টাকা আয় করেন, 300 টাকা ব্যয় করেন এবং এখানে সে সঞ্চয় করে কত, 150 টাকা, তাহলে সঞ্চয়। ওকে, বের করতে হবে আয়ের সাথে আয় কত আমাদের 450 অনুপাত এর সাথে সঞ্চয়ের অনুপাত, সঞ্চয় কত 150, 190। জাস্ট এটা ক্যালকুলেশন করবেন। যদি আপনি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে 50 দিয়ে ভাগ করলে এখানে 9 আসে, 50 দিয়ে ভাগ করলে এখানে 3 আসে। যদি আপনি এটা ক্যালকুলেশন করেন 3 দ্বারা, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, 3:1। আমাদের এই মিস্টার ঘ হচ্ছে এখানকার অ্যান্সার।